আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। সালাম শোনা যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে তো আমরা একটা অঙ্ক দেখছিলাম সিএমএ জুন 2020 এক্সাম থেকে। জি স্যার। আমরা মোটামুটি কত চ্যাপ্টারটা শেষই বলা যায়। এখন যে কোনো কোশ্চেন থাকলে আপনারা রেজ করতে পারেন। কোশ্চেন না থাকলে আমি আরেকটা বিষয় রিকল করতে চাই একটু, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনটাই কোশ্চেন আসলে হয়তো একটা চেঞ্জ থাকতে পারে। যেমন আমাদের অঙ্কটাই বলছিল fixed costs are incurred evenly throughout the year and actual fixed costs are the same as budgeted. তো যদি বাজেট সেম না হয়, যদি ডিফারেন্ট থাকতো, তাহলে আমরা কিভাবে করতাম এটা? বিশেষ করে আমরা বলছিলাম যে অ্যাবজর্পশন কস্টিং যখন আমরা সমাধান করব, তখন আমরা বলছিলাম যে এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে অ্যাডজাস্টমেন্ট বা ওভার অ্যাবজর্পশন বা আন্ডার অ্যাবজর্পশন আমাদের খেয়াল রাখতে হবে, তাই না? এই জায়গাটা খুব সেনসিটিভ মনে রাখতে। আমি একটু ক্লিয়ার করি, না হলে আবার এটা নিয়ে পরীক্ষায় যদি সামনে থেকে কোনো ভেজাল লাগে এটা বিপজ্জনক ব্যাপার। তো যারা অঙ্কটা করছিলেন গতদিন, মনে আছে যে ফিক্সড ওভারহেড কত ছিল যেন? 1600 টাকা না? 1600 কত? এটা ছিল 400 ইউনিটে ছিল 1600, আর 800 ইউনিটে 1600 ছিল। তাহলে আমরা জানি যে ফিক্সড ওভারহেড আমরা বলছিলাম যে হাইয়েস্ট যে নরমাল অ্যাক্টিভিটি সেটা অনুসারে হয়। এবার আমাদের বলেই দিয়েছে নরমাল অ্যাক্টিভিটি 800। তাহলে আমরা কি বলছিলাম, পার ইউনিটে কত করে বলছিলাম ফিক্সড ওভারহেড বাজেট? স্যার স্ক্রিন শেয়ার করবেন না আজকে? এটা নিয়ে দেখ বানিয়ে দিতে বল। এটা আমরা দেখতেছিলাম না গত ক্লাসে, এটা দেখাইছিলাম না? মনে আছে? বাসায় কি কেউ প্র্যাকটিস করার সুযোগ পাইছেন এরপরটা? কি দেখছেন বাসায়? শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে, এই স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আমরা বলছিলাম মনে আছে গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম যে অ্যাবজর্পশন কস্টিং ভেরিয়েবল কস্টিং এর মেইন যে ভেজালটা লাগে সেটা হচ্ছে ফিক্সড ওভারহেড নিয়ে। জি স্যার। অপশন ওভারহেড হচ্ছে আমাদের এখানে 1600 দেওয়া আছে, 400 ইউনিটে 1600, আবার 800 ইউনিটে 1600, অর্থাৎ এটা ফিক্সড। তার মানে আমরা বুঝছিলাম কত দিয়ে আমরা এটা ভাগ করে মানে রেটটা বের করব। ডিটারমাইন ওভারহেড রেট আমরা বলছিলাম যেটা নরমাল অ্যাক্টিভিটি, কোশ্চেনে দেওয়া আছে 800 ইউনিট। তাহলে 1600 টাকাকে যদি আমরা 800 দিয়ে ভাগ করি, তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম রেটটা হবে হচ্ছে আমাদের কত? 2 টাকা, তাই না? জি 2 টাকা বলছিলাম না? হ্যাঁ। রাইট। তো অনেকে কোশ্চেন করছিলেন যে স্যার আমরা কিভাবে ফেভারেবল বা আনফেভারেবল বুঝবো, অথবা ওভার অ্যাবজর্পশন অথবা আন্ডার অ্যাবজর্পশন বুঝবো? এই জায়গাটা অনেকের কনফিউজ ছিল, তাই না? জি স্যার। এই জন্য এই জিনিসটা আমি আরেকটু ডিসকাশন করে ক্লিয়ার করে দিই, তারপর আমি নেক্সট জায়গাগুলোতে যাচ্ছি। তাহলে আমরা যেটা করবো, ফার্স্ট বলছিলাম যে এখানে 1600 টাকা মোট বাজেট করা আছে 800 ইউনিটের জন্য। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বলছিলাম নিয়মটা হচ্ছে, আমরা বলছিলাম যে সবসময় আমরা টোটাল ফিক্সড কস্টকে আমরা ভাগ করব নরমাল অ্যাক্টিভিটি দিয়ে। নরমাল অ্যাক্টিভিটি আমাদের এখানে বলে দেওয়া আছে 800। তাহলে আমাদের সারা বছর রেট থাকবে 2 টাকা করে। সারা বছর আমরা বাজেট করে নিছি যে টাকা 2 আমরা ধরবো ইভেন্টলি, যাই হোক না কেন 2 টাকা করে আমাদের বাজেট করা আছে। আচ্ছা, এখন আমি কেন বলছি কথাটা, অঙ্কটা একটু সহজ করে দেওয়া আছে। বলছে ফিক্সড কস্ট আর ইনকার্ড ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার এন্ড দ্য অ্যাকচুয়াল ফিক্সড কস্ট আর দ্য সেম অ্যাজ বাজেটেড। আমাদের অঙ্ক দেওয়া আছে ফার্স্ট কোয়ার্টারের জন্য। তাহলে আমরা বলছিলাম বছরে 4টা কোয়ার্টার, তাই না? তাহলে 1600 টাকা যদি আমাদের এক বছরের জন্য বাজেট থাকে, তাহলে এক কোয়ার্টারের জন্য বাজেট দেওয়া আছে হচ্ছে 4 দিয়ে 1600 কে ভাগ করলে আমরা পাই 400 টাকা, রাইট? মনে পড়ে না? সব ভুলে গেছেন? জি স্যার, মনে পড়ে। ওকে, তাহলে এক কোয়ার্টারের জন্য আমাদের বাজেট দেওয়া আছে 400 টাকা। তো আমরা কতদিন আপনাদের বলছিলাম, আমি যে হ্যান্ড আউটটা দিছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে
additional costing এখানে আমি বলছিলাম ওভার বা আন্ডার আমরা কিভাবে বুঝবো আমরা বলছিলাম সবথেকে কনক্রিট ক্লিয়ার কাট যেই আনসার সেটাতে আমরা বলছিলাম যে এই যে এই জায়গাটা দেখাচ্ছিলাম যে মনে আছে একজন বলেন তো কি বুঝলাম কিভাবে বুঝবো ওভার বা আন্ডার বলছিলাম অ্যাকচুয়াল ওভারহেড কস্টের থেকে বাজেটেড ওভারহেড কস্ট যখন বেশি হবে তখন কি বুঝলাম এটাকে আমরা ফেভারেবল ওভার অর্থাৎ বাজেটটা বড় হলে এটা ওভার অ্যাবজর্পশন আর বাজেটটা ছোট হয়ে গেলে সেটা আন্ডার মানে বাজেটটা যেদিকে যাবে দামটাও সেদিকে যাবে আর আরেকভাবে আমরা মনে রাখতে পারি বলছিলাম যে যদি ওভার হয় তার মানে ফেভার এটা আরেকবার বলবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ রাইট এই জায়গাটা প্রবলেম তো এইজন্য আমি আবার রিপিট করলাম কারণ ফাঁকি দিয়ে শেষ করে লাভ নেই মানে বাজেটেরটা বেশি হলে আপনি সিম্পলি বলেন খরচ কি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো কম হওয়া ভালো এখানে কি আছে প্রথম যে ইকুয়েশনটা বাজেটেড ওভারহেড কস্ট ইজ গ্রেটার দ্যান অ্যাকচুয়াল ওভারহেড কস্ট অ্যাকচুয়াল খরচটা কি কম হয়েছে না বেশি হয়েছে কম হচ্ছে ভালো ভালো না খারাপ এটা এটা ভালো তাহলে এটাকে আমরা কি বলবো ফেভারেবল ফেভারেবল কখন হয় যখন অ্যাকচুয়াল খরচ কম হয় অথবা অ্যাবজর্পশনটা বেশি হয় অর্থাৎ আমাদের যে পরিমাণ অ্যাবজর্ব করতে বলছে বাজেট দেওয়া হয়েছে তার থেকে আমরা খরচটা কম রাখছি রাইট অ্যাকচুয়াল খরচের থেকে বাজেট বড় হয়ে গেছে মানে কি তার মানে আমরা বাজেটের টাকা সব খরচ না করেই কাজটা শেষ করছি এইজন্য এটা ফেভারেবল তো এই ফেভারেবলের আরেকটা নাম হচ্ছে ওভার অ্যাবজর্পশন ওকে কখন ফেভারেবল হবে যখন অ্যাবজর্পশনটা কি হবে ওভার রাইট মানে স্যার বাজেটেড কস্ট বেশি হলে স্যার ফেভারেবল কস্ট বা ওভার অ্যাবজর্পশন আর বাজেটেড কস্ট কম হলে আন্ডার অ্যাবজর্পশন বা আনফেভারেবল রাইট হ্যাঁ রাইট জাস্ট এটা ওকে ঠিক আছে মানে যে কোনো একটা দিক থেকে স্যার চিন্তা করতে হবে চিন্তা করলে হবে বাজেট থেকেও আইদার চিন্তা করা যায় বা অ্যাকচুয়াল থেকেও চিন্তা করা যায় রাইট যে কোনো দিক থেকে চিন্তা করা যাবে বাট আপনার কনসেপ্ট যেন ঠিক থাকে এটা যেন মানে কনসেপ্ট কি বলে কনফিউজ যেতে না হয় আর আরেকটা দৃষ্টিকোণ বলেন ওভার অ্যাবজর্পশন হলে স্যার আমরা কি করব এটাকে খরচের সাথে কি যোগ করে দেখাবো নাকি বিয়োগ করে দেখাবো আগে ওভার অ্যাবজর্পশন না আমাদের এটা ক্লিয়ার কেন বলেন তারপরে আমি কি করতে জি জি এটা আপনি পারবেন আপনি বলেন ফেভারেবল হলে প্রফিট বাড়ে না কমে এটা মুখস্থ করা লাগবে না তার প্রফিট বাড়বে আমাদের খরচ কম হলে তো অবশ্যই প্রফিট বাড়বে তাহলে আপনি প্রফিটের সাথে যোগ করে দেবেন যোগ করে দিব স্যার অবশ্যই প্রফিটের সাথে যোগ করে দেবেন এই যে ওভার এসে প্রফিটের সাথে যোগ করে দিচ্ছেন ওকে আর যদি আপনি কস্টের সাথে করেন তাহলে কস্ট থেকে বিয়োগ দেবেন কস্ট থেকে স্যার বিয়োগ দিব প্রফিটের সাথে যোগ মানে কি কস্ট থেকে বিয়োগ রাইট আপনি যে কোনো ভাবে করতে পারেন আপনি যদি মনে করেন আমি সরাসরি গ্রস প্রফিট বের করে নেব তারপরে প্রফিটের সাথে যোগ দিয়ে দেব ইটস ওকে এটাও হবে আবার যদি আপনি মনে করেন না আমি কস্ট অফ সেলস এর সাথে অ্যাডজাস্ট করে দেব তাহলে উল্টা করবেন যখন ফেভারেবল হবে তখন কস্ট থেকে মাইনাস করবেন কস্ট কমে যাবে ওকে ওকে আর যখন আনফেভারেবল হবে তখন কি হবে কস্টটা বাড়াই দেবেন বুঝছেন জি আরো কোশ্চেন থাকলে বলতে পারেন এখন ক্লিয়ার তো সবাই ওভার আন্ডারের বিষয়টা কনফিউশন আছে এখন আমি যেটা বলার জন্য ইয়ে করলাম যে এটা সবসময় অ্যাপ্লাই করা সম্ভব আমাদের অঙ্কটা যেটা হয়েছিল বাজেট কত বাজেট কিভাবে আমরা বের করবো এটা বলার জন্য জাস্ট আমি তো ভলিউম বেশি দেখে বলছিলাম ওইটা আসলে ওইটাও একটা লজিক এখানে দেখ কত ইউনিট তৈরি হয়েছে কত ইউনিট প্রোডাকশন হয়েছে ফার্স্ট কোয়ার্টারে 220 আমাদের রেট কত করে প্রতি ইউনিটে বাজেট দেওয়া আছে কত 200 প্রতি ইউনিটে 2 কয় টাকা আমি টাকা বলছি সরি টাকা বলছি আমি কিন্তু 2 টাকা স্যার তাহলে আমাদের 220 ইউনিট তৈরি করে ফেলছি আমরা আর এটা তৈরি করতে আমাদের ওভারহেডের বাজেট দেওয়া ছিল প্রতি ইউনিটে আমাদেরকে বলা ছিল 2 টাকা করে খরচ করতে হবে তাহলে কত টাকা খরচ কত টাকা বাজেট দেওয়া আছে আমাদেরকে বলা আছে 220 ইউনিট তৈরি করতে হলে তোমাকে কি করতে হবে 2 ইউনিট 2 টাকার বেশি খরচ করতে পারবে না ওভারহেডে তাহলে 440 টাকা খরচের অনুমতি ছিল আমাদের বা বাজেট দেওয়া ছিল এখন অ্যাকচুয়াল খরচ কত
যেমন আমাদের কোশ্চেনটাতে বলতে পারতো যে অ্যাকচুয়াল ওভারহেড কস্ট, মনে করেন এখানে এই সেম সেম এইসব সেম সেম না বলে মনে করেন বললো যে 450 টাকা। সে ফিক্সড কস্ট ইনকার্ড আমাদের বলে দিল যে অ্যাকচুয়াল ফিক্সড কস্ট অথবা অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড, অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড আমাদের বলে দিল 450 টাকা। তখন আমরা কি করতাম? অ্যাকচুয়ালটা বসাই দিতাম 450 টাকা। তখন কি হতো বলেন তো? ফেভারেবল না আনফেভারেবল? Unfavorable. কত টাকা? 10 টাকা। 10 টাকা, রাইট? 10 টাকা। জি। এটা আমি বোঝাতে চাচ্ছি। আর এখানে কি হয়েছিল, এখানে কি ঘটছিল, এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল যে fixed costs are incurred evenly throughout the year and actual fixed costs are the same as budgeted. বাজেট হলে অ্যাকচুয়াল কস্ট তাই আমাদের দেওয়া হচ্ছে। মানে 1600 টাকা বাজেট করছে, যেহেতু এক কোয়ার্টারের অঙ্ক সেটা আমরা 4 দিয়ে ভাগ করলে কত? 400 টাকা, তাই তো? এটাই অ্যাকচুয়াল বলে দিচ্ছে আমাদের। ওকে, আবার বলছি যারা বুঝেন নাই, আমাদের সারা বছরের বাজেট কত দিয়ে রাখছে? 1600। তাহলে এক কোয়ার্টারের অঙ্ক দেওয়া আছে, তাহলে এক কোয়ার্টার মানে কি 4 ভাগের এক এক ভাগ। ভাগ। তাহলে এক কোয়ার্টারে কত লাগার কথা? 400। তো বলছে ফিক্সড কস্ট ঠিক যা লাগার কথা বাজেট অনুসারে অ্যাকচুয়ালও কি তাই লাগছে এখানে আমাদের বলছে। তাহলে আমরা বুঝলাম যে 1600 টাকার ভিতর থেকে যদি আমরা এক কোয়ার্টার চিন্তা করি তাহলে 400 টাকা লাগার কথা এবং তাই লাগছে, এক্স্যাক্টলি তাই বলছে। তো যদি 200 ইউনিট এক বছরে কত তৈরি হওয়ার কথা? 800 ইউনিট। 800। তাহলে এক কোয়ার্টারে স্যার এক কোয়ার্টারে 200 200 হওয়ার কথা ছিল। তো আমরা যদি 200 তৈরি করতাম এক্স্যাক্টলি, তাহলে আমাদের কোনো ওভার আন্ডার কোনো কিছুর প্রয়োজন ছিল না, তাই না? জি। কারণ খরচও যা তাই বলছে, ইউনিটও যদি 200 হতো তাহলে আমাদের কোনো ভেজাল লাগতো না। কিন্তু ইউনিট আসলে কত হয়ে গেছে? 220। 220। 220 কয়টা বেশি হয়েছে? 20 ইউনিট বেশি। 20 ইউনিট বেশি। তাহলে 20 ইউনিট বেশি 2 টাকা করে 40 টাকা আমাদের ওভার আসছে, রাইট? আমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে জিনিসটা কেন, এটা জি। মুখস্থ করে আসলে লাভ নাই। ওকে, জি স্যার। জি। এই জন্য আমি একটু আবার এটা রিপিট করলাম আমার নিজের পক্ষ থেকে, যে আসলে জিনিসটা আরো বেশি আমার কাছে মনে হয়েছে যে আরো বেশি ক্লিয়ার হওয়া উচিত জিনিসটা। তো এখানে দেখেন এরা করছে কি, যিনি সমাধানটা করছে তিনি কস্টের সাথে এটা অ্যাডজাস্ট করছে। তাহলে কস্টের সাথে যদি হয় তাহলে আপনারা জানেন ওভার অ্যাডজাস্টমেন্ট হলে, ওভার অ্যাডজাস্টমেন্ট যদি হয় তাহলে আপনি কস্ট থেকে মাইনাস করবেন, কারণ এটা ফেভারেবল, কস্ট কমে যাবে। আর আন্ডার অ্যাডজাস্টমেন্ট হলে কস্টের সাথে কি করে দেবেন? প্লাস করে দেবেন। ওকে, ঠিক আছে? জি 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 স্যার। ওকে, তাহলে মনে হয় বিষয়টা আর মনে হয় এইভাবে স্যার আমরা এইভাবে স্যার ইউনিট দিয়ে জিনিসটা কাউন্ট করলে বা মেজার করলে তো স্যার আগেই বুঝতে পারে, মানে অঙ্ক করার আগে অ্যাপ্রক্সিমেটলি ধরা যায় স্যার এটা ওভার না আন্ডার হবে। রাইট, এটা আমি গত ক্লাসে করাইছিলাম, এইভাবে গত ক্লাসে করাইছিলাম। বাট যদি এই জিনিসটাই যে কত ইউনিট আমার এখানে আছে আর কত ইউনিট প্রডিউস হবে এটার কাউন্ট কিন্তু করলে এইখানে এই সিস্টেমের এই অ্যাপ্রোচের একটা ডেফিসিয়েন্সি আছে, দুর্বলতা আছে। দুর্বলতা কি জানেন? মনে করেন 220 ইউনিট হয়েছে, তৈরি হয়েছে, হ্যাঁ, আপনি ধরে নিলেন ওকে বেশি হয়েছে তাহলে তো ভালো, ফেভারেবল, তাই না? এখন যদি এখানে বলতো যে ফিক্সড কস্ট 450 টাকা হয়ে গেছে অ্যাকচুয়াল খরচ, তাহলে বিপদ হয়ে যেত না? জি স্যার। হ্যাঁ স্যার। এই জন্য আমি আবার রিপিট করলাম। আমি বুঝছি গতদিন যে এটা খুব সহজে বুঝে ফেলছেন, বাট যদি আমাদের ফিক্সড ওভারহেডটা 450 টাকা বলে ফেলতো যে ঠিক আছে ইউনিট পিসটা বেশি হয়েছে কিন্তু খরচও কি বেশি লাগছে, তখন কিন্তু বিপদ হতো। এই জন্য আমি বিপদটা যাতে না হয় এই জন্য আমি ক্লিয়ার করলাম যে 220 ইউনিট হয়েছে, আপনি 20 ইউনিট বেশি থেকে ফেভারেবল চোখ বুঝে বলতে পারবেন না, কারণ আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়াল খরচ কি, অ্যাকচুয়াল খরচ যদি বাজেট যা ছিল তার মতো হয় তবেই ফেভারেবল। কিন্তু অ্যাকচুয়াল খরচ যদি যা ইউনিট বেশি হয়েছে তার থেকে বেশি হয়ে যায় তাহলে আর ফেভারেবল থাকবে মানে না। যেমন স্যার ফ্যাক্টটা হলো স্যার ফিক্স ওই যে অ্যাকচুয়াল খরচটা স্যার বাজেটেড কস্টের সাথে মিলতে হবে, যদি সেম হয় তাহলে, আর না হলে তো এটা অন্য আবার ক্যালকুলেট আলটিমেটলি করতে আমি হবে। ইউনিট দিয়ে ফাইনাল ডিসিশন নিতে পারবো না, আমাকে কস্ট দেখতে হবে, রাইট? জি স্যার। এই জন্য আমি এত কথা বললাম। যেমন ধরেন কি হয় বাস্তবে, আপনার ক্যাপাসিটি 200 ইউনিট তৈরি করার, আপনি ওভারটাইম দিলে 20 ইউনিট করলেন, তাই না? ওভারটাইম অনেক সময় লেবারের কস্ট 150% দেওয়া লাগে, ওভারহেড বেঁচে যায়, এই জন্য হয়তো ফেভারেবল হবে। তো হাউএভার তাহলে আমরা অবশ্যই কস্টের কথা চিন্তা করবো। যেমন এখানে 450 টাকা যদি বলতো অ্যাকচুয়াল ফিক্সড কস্ট, তাহলে আমি যেটা দেখাই দিলাম আপনাদের এইভাবে করতাম আমরা, যে আমাদের বাজেট ছিল 220 ইউনিটে 2 টাকা করে 440 টাকা, প্রোডাকশন বেশি হয়েছে বাট এট দা সেম টাইম কি খরচও বেশি হয়েছে। তখন কিন্তু ইউনিট বেশি হওয়া সত্ত্বেও কি হয়ে যেত? ফেভারেবল থাকতো না, তখন কি হয়ে যেত? আনফেভারেবল, তাই না? ঠিক আছে সবাই?
জি স্যার। ওকে, তাহলে আমি গেলাম এখান থেকে। এরপরে যদি কারো ফার্দার ক্লারিফিকেশন দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আরো বলবো এটা। এই ছিল মোটামুটি অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং। আপনারা সালের কোশ্চেন গুলো আরো যদি পান দেখতে পারেন, আমি একটা দেখালাম স্যাম্পল হিসেবে। আমাদের এই বইতে দেখবেন স্যার একটা জিনিস স্যার একটু ক্লিয়ার করতেন বলেন। স্যার, ওই যে বললেন যে অ্যাকচুয়াল কস্ট আর এখানে বাজেট কস্টটা স্যার সেম, যদি স্যার আলাদা হইতো তখন কি করতে হইতো আমাদের? সেটা তো দেখালাম। তখন এইভাবে তখন তো স্যার ওভার আন্ডার অ্যাবজর্পশন হতো। তখন আমি বলছি হ্যাঁ। আবার ক্লিয়ার, আবার শুনেন, আবার বলছি। এটাতে আমি বলতেছিলাম আমাদের অঙ্কটা কত ইউনিট তৈরি হয়েছে আপনি বলেন, মনে আছে? কত 20 ইউনিট? ইউনিট উৎপাদন হয়েছে। কত? 200? অঙ্কটা 220 ইউনিট ধরে আর কি প্রতি প্রোডিউস। ইউনিটের জন্য বাজেট কত দেওয়া আছে? হ্যাঁ, প্রতি ইউনিটের বাজেট কত দেওয়া আছে? বাজেট দেওয়া আছে স্যার হলো 800 ইউনিট। প্রতি ইউনিটের জন্য আমি বলছি, প্রতি ইউনিটের জন্য বাজেট কত দেওয়া আছে? হ্যাঁ, প্রতি ইউনিটের জন্য বাজেট স্যার 2 টাকা। 2 টাকা। ওকে, তাহলে 220 ইউনিট তৈরি হয়েছে। 220 ইউনিট তৈরি করছে আপনার ম্যানেজার, ফ্যাক্টরি ম্যানেজার। 220 ইউনিট তৈরি করছে সে। প্রতি ইউনিটে আপনি তাকে খরচ করতে বলছেন 2 টাকা। তাহলে তাকে মোট কত টাকা খরচ করার পারমিশন দেওয়া আছে, বাজেট দেওয়া আছে? 440। 440। এখন অ্যাকচুয়াল কস্ট যদি দেওয়া থাকতো, যাই দেওয়া থাকে এখানে বসায় দিবেন। হ্যাঁ, 400 টাকা, 410 টাকা, 420 টাকা, 450 টাকা, 500 টাকা, যা হোক বসায় দিবেন। ওকে, জি মনে স্যার। করেন 500 টাকা খরচ করে ফেলছে। 220 ইউনিট তৈরি করতে গিয়ে তার ফিক্সড ওভারহেড লাগছে মনে করেন 500 টাকা। ওকে, জি। তো সে কি বাজেটের ভিতরে আছে না বাইরে চলে গেছে? ভিতরে আছে স্যার। বাজেটের বাইরে চলে গেছে। খরচ করতে বলা আছে 440, সে খরচ করতো 500। ও সরি, হ্যাঁ স্যার, বাইরে চলে গেছে। ওই যে এই দেখেন, এই যে এই পার্টটা অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড। হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। অ্যাকচুয়াল খরচটা কি হয়েছে, কম না বেশি? অ্যাকচুয়াল কস্ট স্যার বেশি হচ্ছে স্যার। বেশি। কত বেশি? 60 60 টাকা। টাকা। তাহলে কি ফেভারেবল না আনফেভারেবল? আনফেভারেবল স্যার। আনফেভারেবল। তাহলে আপনি নামটা কি দিবেন? ওভার বলবেন না আন্ডার বলবেন? পরেরটা চলে যান। আন্ডার অ্যাবজর্পশন বা আনফেভারেবল কস্ট। এবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি। কোশ্চেন করতে হবে, নাহলে আমি কেউ একবারে বুঝে গেছে, কেউ দুইবারে বুঝবে, এটাই স্বাভাবিক। কেউ তাড়াতাড়ি বুঝে তাড়াতাড়ি বলে দেয়, আবার কেউ তাড়াতাড়ি দেরিতে বুঝে দেয় তাড়াতাড়ি বলে না। এটা আমাদের হিউম্যান নেচার। যাই হোক, তাহলে এই ছিল এখানকার ডিসকাশন। আর একটা জিনিস আপনাদের সিলেবাসে আছে যেটা আসলে P2 তে বেশি কভার হয়েছে, P1 এ কোশ্চেন আসে কিনা আমি শিওর না, তাই বুঝে কনসেপ্টটা লাগবে। সেটা হচ্ছে সিবিপি অ্যানালিসিস টু এ ভেরি নরমাল লেভেলে একটা ডিসকাশন দেওয়া আছে P1 এ। এখানে শুধু সিঙ্গেল প্রোডাক্ট কোম্পানি অর্থাৎ সহজটা দেওয়া আছে, মাল্টি প্রোডাক্টে যায় নাই তারা, P2 তে মাল্টি প্রোডাক্ট আছে। P1 ভালো করে পড়লে আমার মনে হয় না ফেল করার পসিবিলিটি খুব একটা থাকে। P2 তো আমি দেখলাম অনেক কমপ্লেক্স। P2 এর ক্লাস দিচ্ছি, অনেকে P2 তে আছে। সিবিপি কি ট্রেডিশনাল কস্টিং এর মাঝেই পড়বে? হ্যাঁ, সিবিপি ট্র্যাডিশনাল কস্টিং এ পড়বে, রাইট। একই চ্যাপ্টার আপনাদের বইতে দেওয়া আছে, এটা আপনাদের বইতে দেওয়া আছে ট্র্যাডিশনাল কস্টিং এর পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 27, যেখানে অ্যাপ্লিকেশন কস্টিং ভেরিয়েবল কস্টিং শেখানো, সেখান থেকে তারা সিবিপি অ্যানালিসিস এর সামান্য কিছু ডিসকাশন করা। এখান থেকে কন্ট্রিবিউশন টু সেলস রেশিও এগুলো তারা দেখাচ্ছে। জাস্ট দুইটা পেজ আলোচনা করছে, মনে হয় না এখান থেকে কিছু থাকবে, থাকলে হয়তো দুইটা মার্কসের ছোট্ট অঙ্ক থাকতে পারে, কনসেপ্ট চেঞ্জ বা থিওরি থাকতে পারে। যেহেতু আছে বইতে আমি একটু দেখাই, হ্যাঁ সিলেবাসে যেহেতু আছে, না দেখলে যারা আপনারা বিবিএ এমবিএ করে আসছেন তারা অলরেডি অনেকবার মানে পড়ে আসছেন, হয়তো বা মাল্টিপল কোর্সে করছেন। বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অবশ্যই করছেন, তাদের ছিল। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ছিল না এমন কেউ আছেন নাকি? আচ্ছা, তাহলে সিবিপি অ্যানালিসিসটা কি আপনি তো জানেন না, বেশিরভাগই জানেন তাই না?
স্যার কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। রাইট, এটা ব্রেক ইভেন পয়েন্ট নামে আমরা বেশি ভালো বুঝি আর কি। তো কস্ট বলতে আমরা বোঝাই কস্ট স্ট্রাকচার, যেখানে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট থাকবে, অর্থাৎ বেসড অন কস্ট বিহেভিয়ার, নট বেসড অন প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, ম্যানুফ্যাকচারিং, নন ম্যানুফ্যাকচারিং, ম্যাটেরিয়াল, লেবার, কনভার্সন কস্ট, প্রাইম কস্ট, কস্ট অফ গুডস সোল্ড, এইসব না। কিন্তু কস্ট বলতে আমরা এখানে বুঝছি বেসড অন কস্ট বিহেভিয়ার, জাস্ট ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট। ফিক্সড ভেরিয়েবল ছাড়া আমরা ম্যানেজার ডিসিশন গুলো হয়। ভলিউম বলতে আমরা বোঝাচ্ছি কোয়ান্টিটি। তাহলে কস্ট এবং ভলিউমের ইফেক্ট কি হবে প্রফিটের উপরে, এটা হচ্ছে সিভিপি অ্যানালাইসিস। Sales manager make many important decisions such as what products and services to offer, what price to charge, what marketing strategy to use, and so on. অনেক ডিসিশন নিতে এটা সাহায্য করে, শর্ট টার্ম ডিসিশন। Its primary purpose is to estimate how profits are affected by the following 5 factors. এই যে 5টা ফ্যাক্টরস, এই 5টা ফ্যাক্টরস যদি চেঞ্জ হয় এটাকে হোয়াট ইফ অ্যানালিসিস বলে, হোয়াট ইফ সেনসিটিভিটি অ্যানালিসিস বলে। এটা P2 তে পাবেন আপনারা। যদি একটা কোম্পানি সেলিং প্রাইস চেঞ্জ করে, কাট অথবা রাইস, দাম বাড়ায় অথবা কমায়, তাহলে প্রফিটের উপরে কি প্রভাব পড়বে কিনা? যদি সেলিং প্রাইস চেঞ্জ হয় তাহলে কোয়ান্টিটি এবং প্রফিটের উপরে চেঞ্জ পড়বে কিনা? ইয়েস স্যার, পড়বে। খুবই স্বাভাবিক। তারপরে যদি সেলস এর পরিমাণ কমে অথবা বাড়ে তাহলে প্রফিটের উপরে প্রভাব পড়বে, তাই না? জি স্যার। আচ্ছা, যদি ভেরিয়েবল কস্ট বা ফিক্সড কস্ট চেঞ্জ হয়ে যায় প্রফিট কি হবে? তাহলেও পড়বে স্যার। আর এটা আপনারা শিখবেন হচ্ছে, শিখে আসছেন অনেকে অলরেডি, যারা পাবলিক ইউনিভার্সিটি বা অনেকে অ্যাকাউন্টিং মেজর করছেন, প্রাইভেটে অনেকে করছেন, জাতীয়তে করছেন অনেকে। মিক্স অফ প্রোডাক্ট সোল্ড, সেলস মিক্স করছেন আপনারা কেউ? সেলস মিক্স নিয়ে ব্রেক ইভেন পয়েন্ট একটু বললে ভালো হতো। এটা P2 তে পাবেন আপনারা বিস্তারিত, এমনি আমি একটু বলছি। যেই রেশিওতে, যে মাল্টি প্রোডাক্ট কোম্পানিগুলো যেই রেশিওতে এক্সপেক্ট করে যে আমরা এই রেশিওতে নেক্সট ইয়ারে আমরা আমাদের সেলস মিক্সটা এমন হবে, প্রোডাক্ট মিক্সটা, অ্যাকচুয়াল মিক্স কি সেম থাকে নাকি ডিফারেন্ট হতে পারে? মনে করেন আমরা যদি ওয়ালটনের কথা বলি, ওয়ালটন কি একটা মডেলের রেফ্রিজারেটর তৈরি করে? ডিফারেন্ট, মানে ডাইভার্সিফাইড, বা আমরা বলতে পারি লার্জ নাম্বার অফ মডেলস আর अवेलेबल। এটা মোবাইল ফোন বলেন, এটা মোটরসাইকেল বলেন, এটা রেফ্রিজারেটর বলেন, এটা ল্যাপটপ বলেন, এসি বলেন, ওদের যে প্রোডাক্ট গুলো আছে এখানে কিন্তু মানে মারাত্মক ডাইভার্সিফিকেশন আছে, তাই না? হিউজ ডাইভার্সিফিকেশন। তো সবগুলো প্রোডাক্টের কি একই রকম প্রফিট হয় সব মডেলে? না স্যার, হয়, কারণ মডেল যেহেতু ডিফারেন্ট, কস্টও ডিফারেন্ট, প্রফিটও কি ডিফারেন্ট। তো তাদের তো যখন বছরের শুরুতে একটা বাজেট করে তখন তো নিশ্চয়ই একটা মিক্স ধরে নেয় যে আমার প্রোডাক্ট মনে করেন 5টা, আমি প্রথমটা বিক্রি করবো মোট, যেটাকে আমরা বলতে পারি অনুপাত, যেটা আপনারা 6-7 শিখছেন। মনে করেন 5টা প্রোডাক্ট আপনারা এরকম ধরলেন যে প্রথমটা ধরলেন 40%, যদি আমি 100 করি আরো ছোট করা যায়, পরেরটা ধরলেন 20%, 60% হয়ে গেল, পরেরটা ধরলেন 10%, 70% হয়ে গেছে, আরো বাকি আছে 3টা। আরেকটা মনে করেন ধরলেন 15%, আরেকটা 15%, কত হলো মোট? 100 হয়েছে স্যার 100। 100। ওকে, তাহলে আপনার এক্সপেকটেশন কি? আপনার যেহেতু প্রোডাক্ট এতে অনেক প্রফিট বেশি, মার্জিন বেশি, কন্ট্রিবিউশন বেশি, আপনি চাচ্ছেন প্রোডাক্ট এর পিছনে বেশি অ্যাড দেয়। দেখবেন অনেক কোম্পানিগুলো কোনো একটা প্রোডাক্টকে বেশি ফোকাস করে অ্যাড দেয় বারবার, কারণ ওই প্রোডাক্টের প্রফিটটা বেশি। এরপরে মনে করেন প্রোডাক্ট বি সেল করবেন, প্রোডাক্ট সি সব থেকে কম করতে যাচ্ছেন, প্রোডাক্ট ডি তার থেকে একটু বেশি, প্রোডাক্ট ডি এবং এই সমান সমান। এটা হচ্ছে আপনার এক্সপেক্টেড মিক্স। কিন্তু বছর যখন শেষ হয়ে যাবে তখন কি এই মিক্সে বিক্রি হবে নাকি কাস্টমাররা ডিফারেন্ট মিক্সে কিনবে? ডিফারেন্স হবে স্যার। যদি এমন হয় যে আপনি তৈরি করবেন না এর বাইরে, কাস্টমার চাক বা না চাক তাতে আমার আসে যায় না, তাহলে আপনার মিক্স চেঞ্জ হবে না। বাট ইফ ইউ if your company would like to focus on customer demands, customer expectation, customer requirements, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, মিক্সটা কাস্টমার যেদিকে যে প্রোডাক্টের উপর ফোকাস করবে কি সেদিকে আমাদের যেতে হবে। কাজে অ্যাকচুয়াল মিক্সটা বাজেটেড মিক্সের থেকে ডিফারেন্ট হওয়াটাই স্বাভাবিক। যদি মিক্সটা চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? প্রফিট কি সেম থাকবে? বাজেটেড প্রফিটের সমানই হবে নাকি কম বেশি হতে পারে? চেঞ্জ হবে। চেঞ্জ হবে। যদি আমাদের হাই মার্জিন আইটেম যদি বেশি বিক্রি করি তাহলে প্রফিট বাজেট যা করছে তার থেকে
আরো বেশি হবে। আর যদি লো মার্জিনের প্রোডাক্ট গুলো বেশি বিক্রি হয় তাহলে কি হবে? কমে যাবে। প্রফিট কমে কমে যাবে। যাবে। তো সিবিপি অ্যানালিসিস এইটা যে পাঁচটা ফ্যাক্টরের চেঞ্জ হলে প্রফিটের উপরে কি চেঞ্জ হবে সেটাই যেটা অ্যানালিসিস করে সেটাকে আমরা বলি সিবিপি অ্যানালিসিস, কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস, রাইট? আর কোশ্চেন এটা ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এখানে আমরা কয়েকটা অ্যাজাম্পশন ধরে নিই। ব্রেক ইভেন পয়েন্ট যদি আমরা বলি যে আমরা বললাম সে 5000 ইউনিট বিক্রি করলে ব্রেক ইভেন হবে, this 5000 units is valid, this result is valid if and only some assumptions remains constant or remains valid. কিছু কিছু অ্যাজাম্পশন আমরা ধরে নিই, এগুলো যদি ভ্যালিড থাকে তবে আমার আনসারটা ভ্যালিড, না হলে কিন্তু ভ্যালিড হবে না। যেমন আমরা ধরে নিই সারা বছর ধরে সেলিং প্রাইস উইল বি কনস্ট্যান্ট। যখন আপনি ব্রেক ইভেন করেন তখন কিন্তু সেলস প্রাইসটা কনস্ট্যান্ট ধরেই করেন, কারণ চার পাঁচবার চেঞ্জ হবে এটা ধরে কিন্তু আমরা করি না ব্রেক ইভেন। সেকেন্ড হচ্ছে আমরা ধরে নিই কস্ট লিনিয়ার। লিনিয়ার মিন্স ফিক্সড কস্ট উইল রিমেইন ফিক্সড, ভেরিয়েবল কস্ট পার ইউনিট উইল রিমেইন ফিক্সড, আর ভেরিয়েবল কস্ট উইল ভ্যারি উইথ চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। এটা আমরা ধরে নিই যে ভেরিয়েবল কস্টটা বাড়তে থাকবে, ফিক্সড কস্টটা কি যেখানে আছে সেখানেই থেকে যাবে। কিন্তু এটা যদি না হয় তাহলে ব্রেক ইভেন পয়েন্টও শিফট করে যাবে। আর যেখানে মাল্টি প্রোডাক্ট কোম্পানি সেখানে আমরা ধরে নিই যে আমরা আগে বলে ফেলছি যে মিক্সটা রিমেইন কনস্ট্যান্ট। আমরা যেমন মিক্স ধরছি তেমনই থাকবে, যদি থাকে তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের আনসার কারেক্ট, না হলে কারেক্ট না। এই তিনটা হচ্ছে অ্যাজাম্পশন। সেলিং প্রাইস কনস্ট্যান্ট, cost are linear, meaning that variable cost varies and fixed cost will remain constant. Sales mix will remain constant. এই তিনটে assumption আমরা ধরে নিয়ে ব্রেক ইভেন পয়েন্ট করে থাকি। ওকে, ক্লিয়ার এটা সবাই? জি স্যার, ক্লিয়ার। এখন সিম্পলি এখানে খুবই সিম্পল ডিসকাশন আছে, আপনারা পারবেন যেহেতু করে আসছেন অলরেডি। আমি তারপরে দেখাই যদি কেউ না করে থাকেন। একটা বিষয় এখানে দেখাচ্ছে, প্রথম যে রেশিওটা এরা বের করছে আপনাদের বইতে P1, একজন কমেন্ট করছে যে আমরা কোন বইটা পড়ব, আপনারা সিমার P1টা পড়বেন জাস্ট, আর সালের কোশ্চেন দেখুন। এবং আমরা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে যদি দেখি অন্য কোনো বই থেকে হুবহু পড়ে, চেষ্টা হতে পারে এসএসসি, হতে পারে সি, হতে পারে কোনো রাইটারের বই, তাহলে আমরা সেটাও দেখব। আগে আমরা যেহেতু আমাদের টেক্সট রিফার করা আছে সিমার P1, আমরা এটা আগে দেখব। তো আশা রাখি এখানে যে কনসেপ্ট হবে সেটা দিয়ে আপনারা ইয়ার কোশ্চেন একটু ট্যাকটিক্যালি দেখলে আনসার করতে পারবেন। তো এই বইতে বলা আছে সিএস রেশিও, যেটাকে আপনারা পড়ে আসছেন সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন, এটাকে এরা শুধু কন্ট্রিবিউশন বলছে, কন্ট্রিবিউশন টু সেলস রেশিও, আর ব্রেক ইভেন পয়েন্ট মার্জিন অফ সেফটি, এর বাইরে এরা যায় নাই। তো কন্ট্রিবিউশন মার্জিন কি যারা জানেন তারা তো জানেন অলরেডি, যারা জানেন না তাদের জন্য বলি, একটা কোম্পানির সেলস থেকে যদি সমস্ত ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন। মনে করেন একটা প্রোডাক্ট বিক্রি করেন 10 টাকা দিয়ে, আর একটা প্রোডাক্ট তৈরি করতে ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল যে কস্ট গুলো, ভেরিয়েবল কস্ট মানে যে কস্টটা প্রোডাকশন কোয়ান্টিটি চেঞ্জ হলে কি হয়, চেঞ্জ হয়ে যায়, তাই না? আমি কিন্তু ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট নিয়ে বিস্তারিত প্রথম ক্লাসে আলোচনা করছি, মনে আছে তো? জি স্যার, আলোচনা করছেন। তাহলে সেলস করলাম 10 টাকায়, আর ভেরিয়েবল কস্ট মনে করেন 7 টাকা, তাহলে 3 টাকা কিন্তু আমার প্রফিট না, 3 টাকাকে বলা হয় কন্ট্রিবিউশন, কারণ এখন আমার কিন্তু ফিক্সড কস্ট বাকি আছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে কন্ট্রিবিউশন কাকে বলে? একটা কোম্পানির সেলস থেকে সমস্ত ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিতে হবে, সেটা হোক ম্যানুফ্যাকচারিং, হোক ফ্যাক্টরি, হোক মার্কেটিং, হোক অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, যেখানে হোক না কেন, সেলস থেকে সমস্ত ভেরিয়েবল বাদ দিলে যা থাকবে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন। নামটা কেন কন্ট্রিবিউশন? এর নামটা এই জন্য কন্ট্রিবিউশন মার্জিন। This amount is available to cover fixed cost and then to provide for profits for the period. এটা নাম এই জন্য কন্ট্রিবিউশন, কারণ এটা দুইটা জিনিসে কন্ট্রিবিউট করে। প্রথমত এটা ফিক্সড কস্ট কভার করতে হেল্প করে, আর তারপরে যা থাকবে সেটা কোম্পানির প্রফিট হিসেবে থেকে যায়। এই জন্য এটা নাম হচ্ছে কন্ট্রিবিউশন। তাহলে কন্ট্রিবিউশন বের করার সব ফর্মুলা এখানে আমি লিখি নাই, এটা ইয়ে আকারে আছে, সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিতে হবে। কন্ট্রিবিউশন তারপরে লিখে দিই কন্ট্রিবিউশন equal to selling price minus
স্যার আমার একটা কোশ্চেন ছিল বলো। স্যার একটু আগে আমরা অ্যাজাম্পশন কিছু করেছিলাম না স্যার, সেখানে কস্টটা লিনিয়ার থাকবে এটা অ্যাজাম্পশনে ধরে নিয়েছিলাম, বাট সেটার এক্সেপশন গুলো কি কি হতে পারে যদি একটু বলতেন। এক্সেপশন হতে পারে, যেমন ধরেন আমি বলি একটা যদি হয় ম্যাটেরিয়ালের কস্ট, আমরা ধরছি যে প্রোডাকশন যত বাড়বে ম্যাটেরিয়ালে কি তত বাড়বে, কিন্তু বাস্তবে এমন হতে পারে যে আপনি যখন 1 লক্ষ ইউনিট কিনবেন তখন আপনি যে প্রাইসে কিনবেন 2 লক্ষ ইউনিট কিনতে গেলে আপনাকে একটু ডিসকাউন্ট দিতে পারে না, কোয়ান্টিটি ডিসকাউন্ট। হবেন না? জি স্যার। তখন কিন্তু ইউনিট কস্ট পার ইউনিট এক্স্যাক্টলি সেম থাকবে না, থাকবে একটু কমে যাবে, তাই না? কমবে কিনা? 100% কমবে। একটু এখানে একটু লিনিয়ার থাকে না, তখন কার্ভ লিনিয়ার মানে একটু বক্র হয়ে যায় রেখাটা। সেকেন্ড, ফিক্সড কস্ট যেমন আপনারা জানেন, ফিক্সড কস্ট যখন আপনার ক্যাপাসিটির বাইরে চলে যাবে তখন ফিক্সড কস্টটা কি হয়ে যায়? বেড়ে যাবে। স্টেপ ফিক্সড কস্ট বলে এটাকে। কিছু কিছু ফিক্সড কস্ট বাড়বেই না, যেমন ধরেন আপনার এমডি স্যালারি, আপনার 4টা ফ্যাক্টরি হোক আর 5টা ফ্যাক্টরি হোক, এমডি স্যালারি চেঞ্জ হবে? হবে কি? না স্যার, না চেঞ্জ হবে না। এটাকে বলে কমিটেড ফিক্সড কস্ট, এগুলো কোনো চেঞ্জ করা যায় না। আর স্টেপ ফিক্সড কস্ট যেটা ক্যাপাসিটি চেঞ্জ হলে চেঞ্জ হয়, স্টেপ বলে এটাকে, স্টেপ ফিক্সড কস্ট। স্যার এটা কি ওয়েজেস কি এটার এক্সাম্পল হতে পারে? ওয়েজেস, সব ওয়েজেস না, যেমন সুপারভাইজার স্যালারি হতে পারে। আই মিন স্যার মানে যেটা ধরেন স্যার ওয়ার্ক আওয়ারের উপর বেস করে ওয়েজেস। যেমন স্যার হইতে পারে ইউটিলিটিস বিল, ভলিউম বাড়লে একটা পর্যায়ে যে ইউটিলিটিস বিল বেড়ে যায়, রাইট এটা স্টেপ ফিক্সড কস্ট। রাইট, এটা একটা জিনিস। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এগুলো হচ্ছে এক্সেপশন। আর যখন ক্যাপাসিটির বাইরে চলে যাবেন নরমাল অ্যাক্টিভিটি, তখন তো আপনার ফিক্সড কস্ট আবার কি হয়ে যাবে? কিছু কিছু ফিক্সড কস্ট চেঞ্জ হবে, সব ফিক্সড কস্ট না কিন্তু কিছু কিছু ফিক্সড কস্ট চেঞ্জ হবে। যেমন হতে পারে ফ্যাক্টরি রেন্ট বেশি লাগবে তখন। আচ্ছা, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা বললাম সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট বাদ দিবেন। আর যদি টোটাল বের করতে চান তাহলে টোটাল কন্ট্রিবিউশন বের করতে হলে টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিবেন। কিভাবে করা যায়? আর রেশিও বের করতে গেলে যেটা করতে হবে, সব রেশিওর ক্ষেত্রে আপনি সেলিং প্রাইসকে নিচে রাখবেন বা সেলসকে, কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট, অথবা টোটাল কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই টোটাল সেলস। মানে টোটাল ফিগার দিয়েও করতে পারবেন, আবার পার ইউনিট ফিগার দিয়েও। এটা হচ্ছে সিএম রেশিও বা সিএস রেশিও, কন্ট্রিবিউশন টু সেলস অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এটা মনে হয় অনেকেই বেশিরভাগই আপনারা পরিচিত, তাই না? নেক্সট হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট আমরা কিভাবে বের করব। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে একটু দেখে নেব, এটা আপনারা অলরেডি জানেন, তারপর একটু রিপিট করি, রিমাইন্ডার দিই। Break even point is the level of operation or sales or activity at which a company neither makes a profit nor incur a loss. এটা একটা ডেফিনেশন, একটা অ্যাসপেক্ট। যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট না, বরং ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে ওই লেভেলের অপারেশন অথবা ওই লেভেলের সেলস ভলিউম অথবা অ্যামাউন্ট অথবা অ্যাক্টিভিটি যে লেভেলে গিয়ে একটা কোম্পানি প্রফিট করে না, লসও করে না। অর্থাৎ টোটাল রেভিনিউ ইকুয়ালস টোটাল এক্সপেন্স, কোম্পানির টোটাল আয় এবং টোটাল ব্যয় পরস্পর সমান হয়। অথবা এই জায়গাটা সেন্সিটিভ দেখবেন, এই জায়গাটা অনেক সময় এক্সামে দিতে পারে চেক করার জন্য, হয় টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়ালস টোটাল ফিক্সড কস্ট। যেই লেভেলে গিয়ে কি হয় টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল কন্ট্রিবিউশন কস্ট, এই জায়গাটা খুব সেন্সিটিভ। তো কারণ কন্ট্রিবিউশন আর ফিক্সড কস্ট সমান হলে কেবলমাত্র ব্রেক ইভেন হবে, আর বেশি হলে আপনার কন্ট্রিবিউশন বেশি হলে প্রফিট, কন্ট্রিবিউশন কম হলে লস। আমি দেখাবো সামনের দিকে, এটা জানতে চাইতে পারে। ব্রেক ইভেন যদি আপনি ফর্মুলা দিয়ে করতে চান তাহলে ইকুয়েশন দিয়ে করা যায়, ফর্মুলা দিয়ে করা যায়। টোটাল ফিক্সড কস্ট কে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দিয়ে ভাগ করলে আমরা ইউনিট পাবো। ব্রেক ইভেন ইন টার্মস অফ ইউনিট সোল্ড, মানে হাউ মেনি ইউনিটস এ কোম্পানি হ্যাজ টু সেল টু ব্রেক ইভেন, নো প্রফিট নো লস পয়েন্ট। তাহলে একটা কোম্পানি কত ইউনিট বিক্রি করলে লাভও হবে না লসও হবে না। তো কন্ট্রিবিউশন যেহেতু সেলস থেকে সমস্ত ভেরিয়েবল বাদ দিয়ে বের হয় কন্ট্রিবিউশন, কাজে বাকি থাকে শুধু ফিক্সড কস্ট। এই জন্য ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই যে হাউ মেনি ইউনিটস এ কোম্পানি হ্যাজ টু সেল টু ব্রেক ইভেন। আর যদি টাকা দিয়ে বের করতে চান তাহলে আপনাকে টোটাল ফিক্সড কস্টকে জাস্ট সিএম রেশিও দিয়ে ভাগ করতে হবে, পার ইউনিট না দিয়ে সিএম রেশিও। আবার বলি,
যদি ইউনিট বের করতে চান তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ভাগ করবেন, আর যদি অ্যামাউন্টে বের করতে চান তাহলে রেশিওটা দিয়ে ভাগ করবেন কন্ট্রিবিউশন। ওকে, ফর্মুলা মুখস্থ করলে থাকবে না, ফর্মুলা আপনাকে করতে হবে, ডাইজেস্ট করে নিতে হবে। আর ইকুয়েশন করতে হলে এটা তো আপনারা জানেন যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট সব বাদ দিয়ে দিলে প্রফিট 0 হবে, এটাকে বলা হয় ইকুয়েশন বা ব্রেক ইভেন পয়েন্ট। এটা আমরা সামনে থেকে দেখুন যদি অঙ্ক থাকে, একটা অ্যাপ্লিকেশন দেখালে আরো ক্লিয়ার হবে যারা এখনো ক্লিয়ার হয় নাই। আর মার্জিন অফ সেফটি তো আপনারা অনেকে পড়ছেন। মার্জিন অফ সেফটিটা হচ্ছে যে যদি আমরা এটা ফাংশনাল টার্মে বলি তাহলে আপনার যে টোটাল সেলস কোম্পানির বাজেটেড সেলস অ্যাকচুয়াল সেলস সেখান থেকে যদি আপনি ব্রেক ইভেন সেলস বাদ দিয়ে দেন তাহলে পেয়ে যাবেন মার্জিন অফ সেফটি। কতটুকু নিরাপদ আপনি মনে করেন আপনার কোম্পানির ব্রেক ইভেন করতে লাগে 10,000 ইউনিট সেল করতে হবে, আপনার বিক্রি হচ্ছে 12,000 ইউনিট, অ্যাকচুয়াল সেলস 12,000 ইউনিট আর আপনার কোম্পানির ব্রেক ইভেন করতে লাগে 10,000 ইউনিট, তাহলে আপনার কতটুকু নিরাপত্তা আছে? 2000। 2000। তো 2000 এর বেশি যদি সেলস কমে যায় তাহলে কি হবে, কি হওয়া শুরু করবে? সরি স্যার, যদি আপনার কোম্পানির সেলস 2001 ইউনিট কমে যায় 2001 ইউনিট কমে গেলে তো ব্রেক ইভেনের নিচে লসে চলে যাবে। প্রফিট তখন কি হবে? কোম্পানি লস করা শুরু করবে, তাই না? জি স্যার। কোম্পানি কি হবে? লস। তার মানে এই জন্য এটার নাম হচ্ছে মার্জিন অফ সেফটি। এর বাইরে যদি যান, এই মার্জিনের বাইরে যদি আপনি সরে যান তাহলে কি হবে? কোম্পানি আর ব্রেক ইভেনে থাকবে না, লস করে। তো এই জন্য ডেফিনেশনে বলা হচ্ছে দ্য মার্জিন অফ সেফটি ইজ দ্য এক্সেস অফ বাজেটেড অর অ্যাকচুয়াল সেলস ডলার ওভার দ্য ব্রেক ইভেন কলাম সেলস ডলার বাই ইউনিট লিখতে পারে। ইট ইজ দ্য অ্যামাউন্ট বাই হুইচ সেলস ক্যান ড্রপ বিফোর লসেস আর ইনকার্ড। মানে এটা এমন একটা অ্যামাউন্ট যে এই পরিমাণ সেলস ড্রপ করলে লস শুরু হবে না, এর থেকে বেশি যদি সেলস ড্রপ করে তখন কি হবে? লস হওয়া শুরু করবে। তাহলে যত বেশি মার্জিন অফ সেফটি থাকবে আপনার তত বেশি আপনার নিরাপত্তা থাকবে, অর্থাৎ ব্রেক ইভেনের রিস্কটা তত কমে যাবে। আর যদি ব্রেক ইভেন মার্জিন অফ সেফটি পার্সেন্ট করতে চান তাহলে আপনার মার্জিন অফ সেফটির ডলার বা অ্যামাউন্টকে টোটাল সেলস দিয়ে ভাগ করবেন। মানে উপরে আমরা আগে মার্জিন অফ সেফটি বের করে নিয়েছি, আর তাকে যদি আমরা টোটাল সেলস দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ। তার মানে আমরা যত ডিভাইড করতে গেলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেলস দিয়ে ভাগ করছি। এই হচ্ছে ফর্মুলা। এখন যে কোনোটা ফর্মুলা না বুঝলে কোশ্চেন করতে পারেন, আমি অ্যাপ্লিকেশন দেখাবো, আবার ব্যাক করতে হবে ফর্মুলা আমাকে, তারপরে যদি যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ফর্মুলা না বুঝলে। আচ্ছা, কোশ্চেন? না স্যার, আমার নাই। আর থাকলে বলতে পারেন ফর্মুলা। আমি একটু ফাস্ট গেছি কারণ এটা আসলে আপনাদের রিপিট মনে হচ্ছে আমার কাছে, বেশিরভাগই রেসপন্স কোশ্চেন। স্যার ওই যে কন্ট্রিবিউশন পার ইউনিট ভাগ সেলস পার ইউনিট, এটা স্যার কিভাবে কন্ট্রিবিউশন পার ইউনিটটা স্যার ওই যে সিএম রেশিও? জি স্যার। এটা হ্যাঁ, এটা কি ফর্মুলা বুঝতেছেন না নাকি আমি? জি স্যার, ফর্মুলাটাই কন্ট্রিবিউশন পার ইউনিট আর সেলিং পার ইউনিটটা কিভাবে স্যার? টোটাল কন্ট্রিবিউশন তো বুঝছি, কন্ট্রিবিউশন পার ইউনিটটাকে আগে বের করে। আচ্ছা, সেলিংটা কোশ্চেনে দেয়া থাকবে, কারণ সেলিং না থাকলে আপনি কন্ট্রিবিউশনটা কিভাবে বের করবেন? এই উপরে ফর্মুলাটা দেখেন। আচ্ছা জি স্যার। তাই না? তো এটা বের করে আচ্ছা, নেওয়া আচ্ছা, ঠিক যাবে, আছে, টোটাল বুঝছি, সেলস থাকবে আর অ্যাক্টিভিটি দেওয়া থাকবে। যদি এরকম থাকে, রাইট রাইট। আচ্ছা, সেলিং প্রাইস আর ভেরিয়েবল এক্সপেন্স থেকে ইয়ে করলে আমি কন্ট্রিবিউশন পার ইউনিটটা পাবো। জি স্যার, থ্যাংক ইউ। সেলিংটা আমি পাচ্ছি ওখানে থেকে না? হ্যাঁ হ্যাঁ, সেলিংটা দিয়ে থাকে। তাহলে আমি একটা দুটো অঙ্ক দেখাই এখন, দেখি আপনাদের এখানে কেমন অঙ্ক দেওয়া আছে। মনে হয় ডিফিকাল্ট কোনো অঙ্ক আছে। ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে কোনো অঙ্ক দেখতে পাচ্ছেন? একটা অঙ্ক এখানে দেওয়া আছে। এটা আসলে হচ্ছে আমি চলে গেছি, এটা দেখা আপনাদের। Example 6.
এখান থেকে শুরু আপনাদের বইতে অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা একটু দেখতে পারেন। যেহেতু বইটা শুধু দেখাই, যদি দিয়ে দেয় কোনোটা থেকে। এই কোম্পানি দেখতে পাচ্ছেন না সবাই, কোম্পানি ম্যানুফ্যাকচারার্স এন্ড সেলস এ সিঙ্গেল Yes, sir. প্রোডাক্ট। এটা আপনাদের যাদের কাছে বই আছে তারা বই দেখবেন, যেহেতু আমার কাছে টাইপ করেছে বইতে 26 পেজ নাম্বার 26 দেওয়া আছে। এখানে দেখেন ব্রেকডাউন করে দিয়েছে সহজ করে। সেলিং প্রাইস দেওয়া আছে, ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড। প্রফিট পার ইউনিট 36. The fixed overhead absorption rate is based on the normal capacity দরকার নাই। Assume that the same amount is spent each month of fixed overhead. Budgeted sales for next month are 2200. আপনার তো জাস্ট যেটা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট কি চাইছে দেখেন, কি বের করতে বলছে আমাদের। কি বের করতে বলছে বলেন। The break-even point in sales units per month. তাহলে আমাদের হচ্ছে ফর্মুলা কি, আমাদের ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা আমাদের জানতে হবে, এটা না? জি স্যার। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, তাই না? ইউনিটস, রাইট, ইউনিটস। তাহলে যদি আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করতে চাই, আমরা एग्जांपल 6 এ এই ফর্মুলা বসাতে দেব। আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। কি আমাদের অঙ্কে কি টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে? আমাদের কি টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে? দেওয়া নাই, টোটালটা দেওয়া না নাই। স্যার। The fixed overhead absorption rate is based on the normal capacity. Normal capacity কত? 2000 2000 ইউনিট স্যার। 2000। উপরে দেখেন রেটটা দেওয়া আছে কত করে? 12 12 তাহলে 2000 ইউনিট যদি নরমাল ক্যাপাসিটি হয়, ফিক্সড ওভারহেড অলওয়েজ নরমাল ক্যাপাসিটি দিয়ে হয়। তাহলে আমার যদি প্রতি ইউনিটে 12 টাকা করে লাগে, তাহলে এক বছরে কত লাগবে? 24000। এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 24000 টাকা। কিভাবে? 2000 ইউনিট তৈরি হয়েছে, প্রতি ইউনিটে 12 টাকা। তাহলে আমরা ফিক্সড কস্ট পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে কি, আমাদের ডিভাইড করতে হবে কি দিয়ে? মান্থলি তো না আর দিয়ে যায়। ইউনিট লাগবে। সরি, মান্থলি। হ্যাঁ, মান্থলি। মান্থলি বেয়ারলি যাবে। আমাদের অঙ্ক কি মান্থলি দেওয়া আছে? সরি, পার মান্থ। হ্যাঁ, মান্থলি, মান্থলি। পুরো অঙ্কই মান্থলি দেওয়া আছে। মান্থলি দেওয়া আছে। ইয়ারলি কোনো কিছু বলা নাই, কাজে আমাদের 12টার কোনো ঝামেলা নাই, পুরোটাই মান্থলি। তাহলে আমাদের কন্ট্রিবিউশন কত আসবে? সেলিং প্রাইস হচ্ছে 120। ম্যাটেরিয়াল আমরা জানি অলওয়েজ ভেরিয়েবল, লেবার অলওয়েজ ভেরিয়েবল, বাংলাদেশের প্রেক্ষিতে আমরা ধরে নিই। আর ভেরিয়েবল দেওয়া আছে হচ্ছে 14। আপনারা দুই ভাবে করতে পারেন, সেলস থেকে ভেরিয়েবল বাদ দিতে পারেন অথবা উল্টাও যেতে পারেন। যারা ভালো বুঝেন, বেশি যারা ক্লিয়ার, 36 টাকার সাথে 12 যোগ করে দিলে হবে স্যার। রাইট, রাইট, 48, তাই না? জি স্যার। যারা ক্লিয়ার আইডিয়া আছে তারা জানেন যে প্রফিটের সাথে ফিক্সড ওভারহেডটা যোগ করে দিলে আমরা কি পাই? কন্ট্রিবিউশন পার ইউনিট। আর যারা বিস্তারিত করতেছেন তারা করবেন কি, সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা, সেখান থেকে ম্যাটেরিয়াল বাদ দিবেন, লেবার বাদ দিবেন, ভেরিয়েবল ওভারহেড তিনটা বাদ দিবেন। ওকে, দেখাচ্ছেন। কারণ হচ্ছে 120 টাকা হচ্ছে সেলিং প্রাইস, এখান থেকে সমস্ত ভেরিয়েবল বাদ যাবে। ম্যাটেরিয়াল অলওয়েজ ভেরিয়েবল আমরা বলছিলাম, কারণ উৎপাদন বাড়লে ম্যাটেরিয়াল অবশ্যই বাড়বে। লেবার ভেরিয়েবল, কারণ উৎপাদন বাড়লে লেবারও বাড়বে নরমালি। ভেরিয়েবল ওভারহেড তো নামেই বলা আছে ভেরিয়েবল। এটা হচ্ছে কত টাকা? 14 টাকা। ফিক্সড কস্ট তো বাদ দিতে পারবো না, কারণ আমাদের ফর্মুলা আমরা দেখে আসলাম যে কন্ট্রিবিউশন বের করার নিয়ম, সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল এক্সচেঞ্জ বাদ দেব, সমস্ত ফিক্স বাদ দেব। তাহলে আমরা দেখলাম আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে কত করে? 48 টাকা। 48 টাকা। তাহলে যদি আমরা 24,000 কে 48 দিয়ে ভাগ করি, 500। তাহলে আমরা বলতে পারি যেটা কত? 500। তাহলে আমরা মোটামুটি কত 500 ইউনিট বিক্রি করলে কোম্পানি কি করতে পারবে? ব্রেক ইভেন করতে পারবে। তাহলে আমরা দেখলাম ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 500 ইউনিট। আমাদের দাবি 500 ইউনিটস। বুঝছেন সবাই? সমাধানটা যদি আপনাদের বইতে দেখতে চান, বইতে করে দেওয়া আছে 500 ইউনিটস। যারা বই দেখতে চান তারা দেখেন।
কন্ট্রিবিউশনটা বের করছে সেলস থেকে ম্যাটেরিয়াল লেবার আর ওভারহেড বাদ দিতেছে ভেরিয়েবল ওভারহেড আর ফিক্সড কস্টে কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ডিভাইড করে তারা বের করে দিচ্ছে। সেকেন্ড আছে মার্জিন অফ সেফটি ফর দ্য নেক্সট মান্থ, সহজে পাবেন। বাজেটেড সেলস ফর দ্য নেক্সট মান্থ দেওয়া আছে রিকোয়ারমেন্টের উপরে দেখেন নেক্সট মান্থে বিক্রি করবে কত? 2200 থেকে 2200 হবে। ব্রেক ইভেন করতে কত লাগে? 500 তাহলে এক্সেস কত আছে? 1700। দেখো আমরা কি বললাম, মার্জিন অফ 1700 আর পার্সেন্ট করতেছে আমরা কিভাবে বলবো, মনে আছে কিভাবে করব? পার্সেন্ট যদি বের করতে হলে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ ফর্মে 1700 কত দিয়ে ভাগ করব? 2200 দিয়ে। রাইট। তাহলে আমরা কি করব, মার্জিন অফ সেফটি যদি আমরা পার্সেন্টেজ বের করতে বলি অ্যাবসলিউট ফিগারটাকে আমরা সেলস দিয়ে ভাগ করব 77%। আবার বলছি যারা বুঝছেন তারা তো বুঝছেন। মার্জিন অফ সেফটি যে অ্যাবসলিউট ইউনিটটা আসলো সেই ইউনিটটাকে আমরা কি করব, টোটাল যে 2200 এটা দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব পার্সেন্টেজ। 77% মার্জিন অফ সেফটি স্যার। রাইট। হতে পারে বাস্তবে। পারে হতে পারে। The budgeted profit for the next month. Next month এর প্রফিট কত হবে? শর্টকাটে বল পারি না আমরা শর্টকাটে? MSL total contribution to profit. MSL that is 1700 unit. রাইট। হ্যাঁ এটা into rate কত? এইখানে হ্যাঁ আপনার কনসেপ্ট ক্লিয়ার, এইজন্য আপনি বলে ফেলবেন। যারা কনসেপ্ট ক্লিয়ার না বলতে পারবেন না। এটা একটা অ্যাপ্রোচ যে মার্জিন অফ সেফটি দিয়ে প্রফিট বের করা যায়। উনি যেটা বললেন কিভাবে, আমার কোম্পানির নেক্সট মান্থে বিক্রি কত হবে? 2200 ইউনিট, তাই না? জি স্যার। আর ব্রেক ইভেন করতে কত লাগবে? 500 ইউনিট। তো ব্রেক ইভেন পয়েন্ট কি? যেখানে একটা কোম্পানি তার সমস্ত ফিক্সড কস্ট কভার করতে সক্ষম, এটাকে আমরা কি বলি? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টের পরে সেলস করলে আর তার জন্য ফিক্সড কস্টের প্রয়োজন হয় না, তাই না? তাহলে 2200 ইউনিট যদি বিক্রি করি তাহলে 500 ইউনিট যদি ব্রেক ইভেন হয়ে যায় তাহলে এক্সেস কত আছে আমাদের? মার্জিন অফ সেফটি আছে 1700 ইউনিট। এটাকে যদি কন্ট্রিবিউশন দিয়ে গুণ করেন তাহলে আপনি টোটাল প্রফিট পেয়ে যাবেন কোম্পানির। এটা একটা শর্টকাট অ্যাপ্রোচ। সবাই কি বুঝছেন অ্যাপ্রোচটা? জি স্যার। জি স্যার। এজন্য বললাম যে P1 এ যে ব্রেক ইভেন দেওয়া আছে এগুলো আসলে পাবেন, জাস্ট একটু দেখানোর দরকার তাতে কেউ নট ডিপিএ থেকে থাকে। স্যার পিওনে যে ফর্মুলাগুলো দেয়া আছে এর বাইরে কি আমাদের সিলেবাসে নাই স্যার? সিলেবাসে P2 তে আছে, অনেক ডিফিকাল্টি লেভেল আছে, ব্রেক ইভেন পয়েন্ট অনেক ক্রিটিক্যাল করে। আমি পিওনে কথা বলছি স্যার, এখানে তো শুধু তিনটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ P1 এর বাইরে আমি বইতে পাই না, জাস্ট এই তিনটা জিনিসই আছে বইতে। তাও মাল্টি প্রোডাক্ট কোম্পানি নাই, এবং কোশ্চেনও দেখলাম না, দুই তিনটা কোশ্চেন দেখলাম ব্রেক ইভেন পয়েন্টে খুব একটা আসেনি। আচ্ছা স্যার ঠিক আছে। এখন দুই একটা ছোট কোশ্চেন দিতে পারে, এই যা আছে এখান থেকে সিনথেসিস দিয়ে 2-4 মার্কস 6 মার্কস 5 মার্কস দিতে পারে। কোম্পানি যদি 96,000 টাকা প্রফিট করতে চায় তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে? এটা তো আপনারা পারেন না, টার্গেট ইউনিট। টার্গেট ইউনিটের জন্য কি করব বলেন তো? কোন ফর্মুলা দিয়ে করব এটা? তো সেলস রিকোয়ার্ড, হ্যাঁ সেলস রিকোয়ার্ড। এটা তো স্যার টার্গেট প্রফিট কে প্লাস ফিক্সড কস্ট আর বাই হবে স্যার, ভুলে গেছি স্যার অনেকদিন আগে। এই যে ব্রেক ইভেন ফর্মুলাটা জাস্ট ভুলে গেলে হবে না, এটা একদম ন্যাচারালাইজ করে করতে হবে। কন্ট্রিবিউশন পার ইউনিট নিচে হবে আর উপরে টার্গেট প্রফিট আর হচ্ছে ফিক্সড কস্ট। এটা ভুলে গেলে হবে না, এটা কারণ হচ্ছে আমাদের কোর জায়গাটা এটা ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা দিয়ে আমরা টার্গেট প্রফিটটা বের করব, জাস্ট প্রফিটটা যোগ করব। ওকে স্যার, ওকে স্যার। সেটা বুঝেন না আমার বলছি দেখেন, যখন আপনাকে বলবে কোম্পানির এমডি বা কোম্পানির চেয়ারম্যান যে আমি যদি এত টাকা প্রফিট করতে চাই তাহলে আমার কত ইউনিট বিক্রি করতে হবে, আপনি কি করতে হবে? ঠিক ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটাই ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট তো
ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ভাগ করে তো ব্রেক ইভেনই হয়ে যাবে, তাই না? প্রফিট তো নয়েজ হচ্ছে স্যার। বন্ধ হয়ে গেছে না? কারণ ওখানে সাউন্ড হচ্ছে এখনো হচ্ছে স্যার। না, দেখি হ্যাঁ এখন ঠিক হয়েছে। তাহলে কন্ট্রিবিউশন আমরা যদি ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন দিয়ে ভাগ করি তাহলে তো ব্রেক ইভেন হবে, প্রফিট হবে না, তাই না? প্রফিট জিরো। তাহলে যদি টার্গেট প্রফিট আমাদের বলে টার্গেট ইউনিট এর জন্য, তাহলে আমরা জাস্ট ফিক্সড কস্টের সাথে প্রফিটটা যোগ করে দিলেই টার্গেট ইউনিট পেয়ে যাবো। তাহলে এটাই মনে রাখবেন যে আমাকে ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা দিয়ে টার্গেট ইউনিট বের করতে হবে। ওকে, তাহলে কত প্রফিট করতে যাচ্ছে? 96 জাস্ট যোগ করে দিলাম। তাহলে আমরা পাচ্ছি ক্যালকুলেশনে যে আমরা যদি এই কোম্পানি যদি 2500 ইউনিট বিক্রি করে তাহলে তারা $96,000 প্রফিট করতে পারে। এখন যে কোনো কোশ্চেন করেন, যে কোনো কোশ্চেন করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে এখানে বলছে যে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস ইউনিট পার মান্থ, তো আমরা ফিক্সড কস্টটা তাহলে কেন ইয়ারলি কনভার্ট করলাম? না করি নাই তো, পার মান্থই রাখছি, পার মান্থই রাখলাম। না 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 স্যার উনি বুঝে না, 24,000 এটাকে আমরা টোটাল টাকায় কনভার্ট করছি স্যার, এটাই বোঝে নাই। 12 দিয়ে গুণ 24,000 দিয়ে ভাগ। হ্যাঁ দেখেন এই যে এখানে কি বলছে দেখেন, প্রফিট এন্ড সেন্টেন্সটা দেখেন, the fixed overhead absorption rate is based on the normal capacity of 2000 units per month। 2000 ইউনিট পার মান্থ, জাস্ট মাসে 2000 ইউনিট প্রোডাকশন হবে বলে তারা ফিক্সড ওভারহেডটা অ্যালোকেট করছে, অ্যাবসর্ব করছে। সেই হিসেবে তারা কত পাইছে, ফিক্সড ওভারহেড কত করে পার ইউনিট পাইছে? ও 12 পার ইউনিট। এইবার হচ্ছে পার ইউনিট কিন্তু নট মান্থ। ওকে জি স্যার ওকে স্যার, থ্যাংক ইউ। Page 2 understanding 10, 11, 12 তিনটা অঙ্ক দেওয়া আছে ব্রেক ইভেন নিয়ে। দেখি কিছু আছে কিনা এখানে দেখো। এখানে দেখেন তো দেখানোর মতো কিছু আছে কিনা, মনে হয় না। সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 100 করে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 56, ফিক্সড কস্ট সব কিছু ডাইরেক্ট দেওয়া আছে, বাজেটেড সেলস। স্যার এগুলো তো টোটাল টাকায় দেওয়া আছে, পার ইউনিটে না। কোনটা বলছেন আপনি? টেস্ট আর আনসার 10 বলছি, 10 10 9 না 10 10 10 দেখেন 10 ওকে স্যার। 9 আমাদের না, সরি 9 তো ফিক্স সেলস মিক্স। নাইন আপনারা এমনিতে দেখেন নিজেরা, এটা এমসিকিউ, এটা কি আমার দেখানো লাগবে? না স্যার করা যাবে। পারবেন, 10ও পারবেন, দেখেন 10ও কিচ্ছু নাই, সেম যেটা করালাম। এখানে আরো সহজ করে দেওয়া আছে, টোটাল ভেরিয়েবল কস্ট বের করে, সরি ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে, ফিক্সড কস্ট টোটালটা দেওয়া আছে, তাই না? কিন্তু একদম সেম মনে হচ্ছে আমার কাছে, এটা না দেখায়, হ্যাঁ বাসায় দেখেন, সমস্যা হলে আমাকে নেক্সট ক্লাসে বলবেন। একটু দেখেন এখানে কিছু আছে কিনা। সেলস, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এখানে ইন দ্য লাস্ট অ্যাকাউন্টিং পিরিয়ড, এখানে বলা নাই পার ইউনিট। Company is worried that the next year may result in losses and would like to know the changes in sales that will make this happen.
calculate the break-even sales revenue for the business based on its current cost. আচ্ছা এখানে তোমরা পারবেন না দেখেন তো পড়ে একজন এখানে পার ইউনিট দেওয়া টোটাল দেওয়া আছে টোটাল যদি থাকে তাহলে আমরা কিভাবে ব্রেক ইভেন করব টেস্ট এর আন্ডারস্ট্যান্ডিং এখানে কি পার ইউনিট বের করার কোনো তথ্য আমাদের দেওয়া আছে কোনো উপায় নয় না স্যার আপনার কথাটা বুঝতে পারিনি। পার ইউনিট বের করার কোনো উপায় দেওয়া আছে এখানে স্যার পার ইউনিট তো দরকার নেই স্যার, আমরা টোটাল কন্ট্রিবিউশন বের করে ফেলবো, ফিক্সড কস্টকে ভাগ দিয়ে দিব। আচ্ছা তাহলে কি অথবা হবে রেশিও করব স্যার, রেশিও। রাইট এটা আমি বলতে চাচ্ছি পার ইউনিট আমাদের প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই কারণ হচ্ছে এই যে দেখেন যখন আমাদের ডলার বের করতে বলবে বা টাকা বের করতে বলবে তখন ওই যে ব্রেক ইভেন পয়েন্ট আছে ইউনিট একটা আর একটা কি ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ রেভিনিউ অ্যামাউন্ট বা টাকা বা ডলার দেয় আমরা যখন আমাদের অঙ্কে ইউনিটের কোনো তথ্য দেওয়া থাকবে না তখন আমরা এই অ্যাপ্রোচটা আসবো টোটাল ফিক্সড কস্ট আমরা কি দিয়ে বের করব সিএম রেশিও তাই না সেম রেশিও। তাহলে এখানে সিএম রেশিও কিভাবে আমরা পাবো আমরা দেখেন সেলস কত দেওয়া আছে এখানে 4,50,000 স্যার। 4,50,000 3000 এখানে তিনটা শূন্য কিন্তু কম দেওয়া আছে তাতেও সমস্যা নাই এখান থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিই 220 করে তাহলে আমাদের কন্ট্রিবিউশন কত 230 তাই না ওকে জি স্যার। আমাদের রেশিও কত 2,20,000। রাইট রেশিও কত আমরা জানি যে আমাদের কন্ট্রিবিউশনকে সেলস দিয়ে ভাগ করলে আমরা রেশিওটা পেয়ে যাই সিএম রেশিও বা সেলস রেশিও কত এটা 51.1 এরকম হয় 51%। 51% যদি আমরা দশমিকের পরে দুইটা ঘর নিই তাহলে স্যার এগুলো 1 তো 11 রাইট 51.11% রাইট এটা সমস্যা নাই কোশ্চেনে কিছু না বললে আপনি ইন্টিজার নিতে পারেন আপনি ডেসিমাল অ্যাভয়েড করতে পারেন আর যদি নেন দুইটা ঘর নিতে পারেন স্যার পার্সেন্টেজটা কি এখানে কন্টিনিউয়াস রাখাই ভালো হবে নাকি ডিসক্রিট করে দিলে ভালো হবে স্যার? যেহেতু ভাগ করবো সেহেতু এরকম রাখার দরকার নেই দরকার নেই আপনি 0.511 রাখেন আগের মতোই রাখেন জাস্ট ডাইরেক্ট ভাগ দিয়ে যেটা থাকবে এরকম দশমিকের পরে তিনটা ঘর নিলে স্যার আমি বলছি কি মানে পরে তো আমাদের এগুলো তো 4 বা 5 তেমন না, তাহলে এখানে কি আমরা শুধু 51 রাখলেই ভালো হবে নাকি মানে ওগুলো রাখবো এটা বলতেছি। আচ্ছা আমি এখন বাস্তবতা হচ্ছে যে চারটা ঘর রাখলে একদম এক্সাক্ট রেজাল্ট আসে হ্যাঁ দশমিকের পরে 4 ডেসিমাল প্লেসেস হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যদি 3 ঘর রাখা যায় তাহলে লাস্ট ঘরটাকে রাউন্ড করে নিতে হবে ওকে তাহলে রেজাল্টটা মোটামুটি এক্সাক্ট আসে আর কোনো কিছু না বললে এটা আপনার ইচ্ছা আপনি 51% দিয়ে করতে পারবেন তাহলে ব্রেক ইভেন সেল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জানি যে ফিক্সড কস্টকে ভাগ করতে হয় ফিক্সড কস্ট দেওয়া আছে 1,60,000 টাকা এখন কিন্তু পুরোটা লেখেন এখন কম লেখেন না আর এটা দিয়েও করতে পারেন তাহলে আপনাকে 1000 টাকা দিতে হবে এর যদি বাদ দেন সমস্যা নেই তাহলে আমরা দেখলাম 0.511 এটা করলাম তাহলে কত 3,13,111 এর বিক্রি সরি 3,13,111 ডলারের বিক্রি অথবা যদি আপনি ফ্র্যাকশন অ্যাভয়েড করতে চান তাহলে বলতে পারেন 3,13,000 যারা বোঝেন না আবার বলি ফিক্সড কস্ট হচ্ছে 1,60,000 উপরে তিনটা শূন্য আছে দেখেন সেলসের উপরে তিনটা শূন্য আছে শুধু তার মানে 160 মানে হচ্ছে 1,60,000 ডিভাইডেড বাই আমরা দেখলাম যে আমাদের সিএম রেশিও বের হলো 51 এরকম সেক্ষেত্রে হয় দেখেন 3,13,050 টাকার বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন হবে লাভও হবে না আবার কি লসও হবে আর কেউ যদি মনে করেন যে না আমি দশমিকের করে কোনো কিছু নেবো না তাহলে জাস্ট 51 দিয়ে যদি আমরা ভাগ করতাম তখন এটা আসতো 3,13,000 তাও সামথিং কিছু না কিছু এইভাবে দশমিকে করলে সেই জিনিসটা বেটার 26। বুঝলাম না কত নেবেন তাই এটা আপনাদের কোশ্চেনে একটা গাইডলাইন থাকবে হ্যাঁ যে 2 ডেসিমাল প্লেসেস নাকি কোনো প্লেসই রাখবেন না
ওকে, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আর না থাকলে এটা আপনার উপরে, ইটস আপ টু ইউ। আপনার এই ক্ষেত্রে যে ক্যান্ডিডেট যেভাবে করবে সেভাবে এক্সামিনার মার্কস দিতে বাধ্য। এক্সামিনার যদি কোনো গাইডলাইন না দেয় তাহলে আপনি দুইটা সংখ্যা রাখতে পারেন দশমিকের পরে। তাহলে 3 লাখ আমি দুইটা সংখ্যা রাখলাম দশমিকের পরে, অর্থাৎ মোট 4টা সংখ্যা। $3,13,050 বিক্রি করলে লাভও হবে না, লসও হবে না। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা হয়ে গেল, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট, break even sales revenue, not unit. Use this information to determine the percentage of fall in the sales that would be necessary before the company would begin to incur loss. আমি আপনাদের একটা থিওরি দেখালাম, মনে আছে একটু আগে? কি বের করতে বলছে বলেন তো এখানে? এই কথাটা আছে দেখেন, রিকোয়ারমেন্ট। It is the amount by which sales can drop before the losses are incurred. লস শুরু হওয়ার আগ পর্যন্ত কতটুকু সেলস ড্রপ করতে পারবে, এটার নাম কি? মার্জিন অফ সেফটি। ওইভাবে কিন্তু আপনাকে বলে না মার্জিন অফ সেফটি বের করতে, কিন্তু এটা ইনডাইরেক্টলি বলছে। Use this information to determine the percentage of fall in sales that would be necessary before the company would begin to incur loss. তার মানে কি বের করতে বলছে আমাদের? মার্জিন অফ সেফটি। তো এটা তো পারবেন, খুবই সিম্পল। অরিজিনাল সেলস কত আছে কোশ্চেনে? 4,50,000। আর আমরা বের করলাম কত ব্রেক ইভেন? 3,13,000 স্যার। এটা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাচ্ছি মার্জিন অফ সেফটি 4,50,000 থেকে 3,13,000 বাদ দিলে 4,50,000 থেকে 3,13,050 তাহলে 1,36,000 সামথিং, মোটামুটি 1,60,000। হ্যাঁ, এটা হচ্ছে মার্জিন অফ সেফটি 36,949। রাইট। যদি পার্সেন্ট করতে চান তাহলে আমরা কি করব? এই মার্জিন অফ সেফটিটাকে টোটাল সেল দিয়ে ভাগ দিতে হবে আর 100 দিয়ে গুণ দিতে হবে। কত হবে? 30.43%। 30.43%। বইতেও আছে হচ্ছে আপনাদের, যদি আমি দেখাই সমাধানটা। হ্যাঁ 30.43 তো 4 ভেরি ক্লোজ। এখন যে কোনো কোশ্চেন করতে পারেন, না বুঝলে যে কোনো কোশ্চেন। কোশ্চেন না থাকলে আমি লাস্ট অঙ্কটা দেখাবো না। কোশ্চেন থাকলে আমি ওয়েট করবো, যদি কেউ রেজ করে না। কোশ্চেন না থাকলে 12 নম্বরটা দেখেন। A summary of a manufacturing company's budgeted profit statement for its next financial year বলছে when it expects to operate 75% of capacity. এই অঙ্কটা কি এর আগে আপনাদের দেখাইছি? মনে হয় না, এটা দেখানো হয় নাই না? না স্যার। দেখান নাই স্যার। P2 এর কেউ আছেন এখানে? P2% প্লাস এমন কেউ আছেন? P2 সম্ভবত এই অঙ্কটা আবার রিপিট করছে তারা। তো কোম্পানি কারেন্টলি কত পার্সেন্ট ক্যাপাসিটিতে চলে? 75%। 75% ক্যাপাসিটিতে চললে তার সেলস কত? প্রোডাকশন এবং সেলস কত? 9,000 ইউনিটস। 9,000। এটা জাস্ট খেয়াল রাখো, তাহলে অঙ্ক সহজ। প্রতি ইউনিট বিক্রি করে কত করে? 32। ওকে, তাহলে 9,000 যদি 32 করে বিক্রি করে, মোট সেলিং প্রাইস হবে 2,88,000। ডাইরেক্ট মেটেরিয়াল টোটাল দেওয়া আছে, ডাইরেক্ট লেবার টোটাল দেওয়া আছে, প্রোডাকশন ওভারহেড টোটাল ফিক্সড দেওয়া আছে, টোটাল ভেরিয়েবল দেওয়া আছে। একটা জিনিস খালি খেয়াল রাখবেন, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ফিক্সড ওভারহেড কিন্তু এটা কি 75% দেওয়া আছে না 100% দেওয়া আছে? 100%। 100%। রাইট, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন যে কোম্পানি 75% অপারেট করুক আর 50% অপারেট করুক, কোম্পানির ফিক্সড ওভারহেড কিন্তু অলওয়েজ কত পার্সেন্টে ধরা থাকে? 100%। হ্যাঁ, বাদ বাকি ভেরিয়েবল কস্ট সব 75 আছে। হ্যাঁ, যে কোনো কোশ্চেন। ওকে, তাহলে অঙ্কটা দেওয়া আছে আমাদের। দেওয়ার পরে কি বলছে? নেট প্রফিট মানে অ্যাবজর্পশন সিস্টেমে করে দিয়েছে, দিয়ে আমাদের এখনো বলছে যে ইয়ে করো। রিকোয়ারমেন্ট দেখি। ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট বেসড অন দ্য অরিজিনাল বাজেট। তার মানে আগে ব্রেক ইভেন পয়েন্ট উপরেরটা দিয়ে করতে বলছে, তারপরে দুইটা চেঞ্জ বলছে। চেঞ্জ আমাদের প্রথমে দেখতে নিষেধ করছে, তাহলে আমরা প্রথমে চেঞ্জটা দেখবো না। ওকে, দুটো অপশন আমরা দেখবো না।
এখন আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের করতে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট যদি বলি আমাদের অঙ্কে দুইটা ফিক্সড কস্ট আছে, দেখা যাচ্ছে দুইটা ফিক্সড কস্ট কত কত বলেন তো একজন? 42 আর 36। 42,000 আর 36,000। মোট কত হয় তাহলে? 78,000। তাহলে দেখেন না, তারা দেখেন প্রোডাকশন ওভারহেড ফিক্স 42,000, অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড ফিক্স 36,000। এই 42 আর 36 পুরো অঙ্কে ফিক্সড কস্ট। তাহলে 42 আর 36 মিলে কোম্পানির মোট ফিক্সড কস্ট হচ্ছে 78,000 টাকা, 78,000। এখন আমাদের জানতে হবে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমাদের কি ইউনিট চাইছে? রাইট, ইউনিট চাইছে। ইউনিট আমরা সহজে বের করতে পারি কিভাবে? সেলস করছে কত টাকা? 2,80,000 মাইনাস ম্যাটেরিয়াল লাগছে কত টাকা? 54,000। লেবার লাগছে কত টাকা? লেবার লাগছে কত টাকা? 72,000। আচ্ছা, ভেরিয়েবল ওভারহেড লাগছে 18,000 মাইনাস ফিক্সড ওভারহেড লাগছে কত? সরি, ভেরিয়েবল সেলিং লাগছে কত? 27,000। তাহলে কন্ট্রিবিউশন কত হয়? ঠিক আছে, আমার ক্যালকুলেশন কি ঠিক আছে? আচ্ছা, এই যে কন্ট্রিবিউশনটা করলো কত ইউনিটের জন্য করছে বলেন তো? কত ইউনিট? 9,000। পার ইউনিট কন্ট্রিবিউশন কত হবে? 13 টাকা স্যার। ঠিক আছে, সবাই দেখেন ডিগ্রি করলে আমি সামনের দিকে আগাবো, ডিগ্রি করেন, ঠিক আছে? মনে হচ্ছে ঠিক আছে, যে সমাধানে দেওয়া আছে ঠিক আছে। ওকে, সবাই ক্লিয়ার? আবার বলছি, যারা বুঝেন নাই বুঝছে তো আমার নয় বেশিরভাগই। এটা করলাম সেলস, টোটাল সেলস থেকে সমস্ত ভেরিয়েবল অর্থাৎ ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল প্রোডাকশন, ভেরিয়েবল সেলিং সব বাদ দিলাম, দিয়ে কন্ট্রিবিউশন পেলাম। টোটাল কন্ট্রিবিউশন টোটাল ইউনিট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম প্রতি ইউনিটে কত কন্ট্রিবিউশন। যেহেতু আমাদের অঙ্কে ইউনিট দেওয়া আছে, আমরা এই সুযোগটা পাইছি করার। এখন একটু আগে আমরা বের করে রাখছিলাম যে ফিক্সড কস্ট হচ্ছে 42,000 আর 36,000, মোট 78,000। আমরা জানি ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে আমরা পেয়ে যাবো ব্রেক ইভেন পয়েন্ট পার ইউনিট। সেই হিসেবে ব্রেক ইভেন হওয়ার কথা 6,000 ইউনিট। যে কোনো কোশ্চেন যদি থাকে, ফিক্সড কস্ট 78,000 টাকা আর প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন 6,000 ইউনিট বিক্রি করলে কোম্পানি ব্রেক ইভেন করবে, লো প্রফিট নো লস পয়েন্টে পৌঁছাবে। ক্লিয়ার? কোশ্চেন আছে কারো? না স্যার। প্রশ্ন করছি। তাহলে এখন আমরা যাই যে দুইটা বিকল্প নাম্বার রিকোয়ারমেন্ট নাম্বার বি তে বলছে, তাহলে এই নম্বর হয়ে গেল ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস বেসড অন দ্য অরিজিনাল মেথড। বলছে বি নম্বরে ক্যালকুলেট দ্য প্রফিটস এন্ড ব্রেক ইভেন পয়েন্টস হুইচ would result from each of the two alternatives and compare them with the original budget। দুইটা বিকল্প দুইবার বের করতে বলছে। তাহলে প্রথম বিকল্প তারা কি করছে? It has been estimated that, আমি পড়ছি নেট প্রফিটের পর থেকে পড়ছি, দেখেন নাম্বার 1 অপশন, if the selling price per unit were reduced to 28, the increased demand would utilize 90% of the company's capacity without any additional advertising। কথাটা ঠিক নাই, এটা অ্যাডভার্টাইজিং না ছিল ফিক্সড। স্যার অ্যাডভার্টাইজিং তো ফিক্সডই হয় স্যার।
না, কিন্তু ফিক্সড আমরা কিভাবে বুঝবো দুপুরে শুধু অ্যাডই আছে আর কিছু নাই? স্যার যেহেতু ওনারা বলে দিছে। হ্যাঁ, ধরে নিতে হচ্ছে আমাদের, তাই তো? জি স্যার। এইভাবে আমরা ধরে নিব। দুইটা চেঞ্জ বলছে আমাদেরকে, একটা হচ্ছে যে সেলিং প্রাইস কি হবে, বাড়বে না কমবে? কমে যাবে। সেলিং প্রাইস স্যার কমছে 28 টাকা হয়ে গেছে। তাহলে সেলস কি হবে? সেলিং প্রাইস সেলস বেড়ে যাবে। সেলসের পরিমাণ জি বেড়ে সেলস যাবে। স্যার ক্যাপাসিটি হবে 10,800 হবে স্যার 90% এ। কিভাবে 10,800 90% এ। কিভাবে স্যার 75% হচ্ছে 9,000 আর আমাদের 90% এ কত হবে ওই কি স্যার? রাইট। যারা উনি বুঝে গেছেন, না অনেকেই বুঝে গেছেন, মাত্র সবাই বলেন নাই। যারা বুঝে না তারা খেয়াল করে দেখেন, আমাদের অরিজিনাল অঙ্কে সেলস ছিল 9,000 ইউনিট, যখন ক্যাপাসিটি ছিল 75%। এখন সেল যদি 90% ক্যাপাসিটিতে আমরা যেতে পারি দাম কমাইলে, তার মানে আমরা যে 9,000 ইউনিটকে 75 দিয়ে ভাগ করব আর 90 দিয়ে কি করব, গুণ দিব স্যার। তার আমাদের নতুন সেলস কত হবে? 10,800। বুঝছেন সবাই বুঝছেন? জি স্যার। ওকে, আচ্ছা এখন আগে আমাদের অরিজিনাল কন্ট্রিবিউশন কত ছিল? 13 টাকা। 13 টাকা না? জি স্যার। 13 টাকা ছিল কন্ট্রিবিউশন। তাহলে সেলস প্রাইস যদি আমরা কমাই দিই তাহলে কি হবে, কন্ট্রিবিউশন বাড়বে না কমবে? স্যার বাড়বে স্যার। কন্ট্রিবিউশন কমবে। কমবে স্যার। সেলিং প্রাইস কমায় দিলে কন্ট্রিবিউশনও কমে যাবে, কারণ ফিক্সড কস্ট আমার কমবে না। আবার যদি এইভাবে চিন্তা করেন, দেখেন যদি সহজভাবে চিন্তা করেন, এই যে আপনি 288 থেকে যখন এগুলো বাদ দিচ্ছেন 171, তখন তো কন্ট্রিবিউশন এক অবস্থায় ছিল। এই সেলসটাকে যদি কমাই দেন তাহলে কি হবে, কন্ট্রিবিউশনটা সেলস থেকে আপনি কস্ট বাদ দিচ্ছেন না কন্ট্রিবিউশন বের করার সময়। হ্যাঁ, কন্ট্রিবিউশন সেলস যদি কমাই দেন, ভেরিয়েবল কস্ট কমাইলেন না, শুধু সেলস কমাইলেন, তাহলে কি হবে, কন্ট্রিবিউশনটা কমে যাবে। রাইট, কারণ সেলসটা আয় কমলে কি হবে, প্রফিটটাও কমে যাবে। তাহলে আগে কন্ট্রিবিউশন ছিল 13 টাকা, এখন যদি 4 টাকা কমাই দেয়, মানে 32 টাকা ছিল আগে সেলিং প্রাইস, এখন হচ্ছে 28 টাকা। কোশ্চেনটা দেখেন সবাই, অরিজিনাল অঙ্কে 32 ছিল হচ্ছে সেলিং প্রাইস, এখন সেলিং প্রাইস কমায় নিয়ে যাচ্ছে 28 টাকা। তাহলে 4 টাকা করে যদি সেলস প্রাইস কমায় দেয়, ভেরিয়েবল কস্টে কোনো ইমপ্যাক্ট নাই, কাজেই কন্ট্রিবিউশন অটোমেটিক, আগে ছিল 13 টাকা, এখন কন্ট্রিবিউশন হয়ে যাবে কত, 9 টাকা। আবার বলছি, কন্ট্রিবিউশন ছিল অরিজিনালি আমাদের 13 টাকা, যেহেতু 4 টাকা দাম কমে গেছে, দাম কমলে কি হবে, কন্ট্রিবিউশনও কমে যাবে। এখন 9 টাকা করে কন্ট্রিবিউশন হবে। আর আপনারা যেটা বললেন যে আগে বিক্রি হতো 9,000 ইউনিট, তৈরি হতো 9,000 ইউনিট 75% ক্যাপাসিটিতে, এখন যেহেতু 90% ক্যাপাসিটিতে কোম্পানি চলে যাবে, সেহেতু 10,800 ইউনিট বিক্রি করতে পারবে, কিন্তু প্রতি পিসে কন্ট্রিবিউশন হবে 13 টাকায় 9 টাকা। মোট কন্ট্রিবিউশন হবে কত টাকা, 97,000 কত, 97,200। 97,200 টাকা নতুন কন্ট্রিবিউশন। ফিক্সড কস্টে কোনো চেঞ্জ আছে? ফিক্সড কস্টে আমাদের কোনো চেঞ্জ করতে বলছে না বলে না। তাহলে ফিক্সড কস্ট আগে 78,000 ছিল, এখন কত থাকবে? স্যার এখানে এডিশনাল অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডার, এখানে এক্সপেন্ডিচার, এটা কি স্যার কিছু করতে হবে? আমাদের তো পরে কোনো চেঞ্জ করতে বলছে না স্যার, কিছু বলেন। যদি এইটুকু আমাদের যদি বলতে চেঞ্জ করতে, আমরা চেঞ্জ করতে বলছে যে উইদাউট এনি অ্যাডিশনাল অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, মানে আমাদের কোনো নতুন করে ফিক্সড কস্টের প্রয়োজন নেই স্যার। তাহলে আমাদের লাগবে না, তাহলে আগে দা ফিক্সড কস্ট তাই থাকবে। ওকে, এটা হচ্ছে শর্টকাট অ্যাপ্রোচ, ডিটেইলস করলেও করতে পারেন। আবার বলছি কি কি আচ্ছা স্যার, প্রশ্নে একটা জিনিস আছে যে বেয়ারিং উইথ সেলস ভলিউম 2000 মানে 27,000, এটা স্যার কি হবে? ওটা এই যে গ্রস প্রফিটের নিচে যে ফিক্সড এটা ভেরিয়েবল এটা ভলিউম মানে কোয়ান্টিটি চেঞ্জ হলে আপনার কি হবে, সেলসের পরিমাণ চেঞ্জ হবে, খরচটাও চেঞ্জ হবে স্যার। স্বাভাবিক হবে। কিন্তু আমি একটা কথা বলে রাখতে চাই, মনে আছে ভেরিয়েবল কস্ট টোটাল চেঞ্জ হয় কিন্তু পার ইউনিট কি স্থির থাকে স্যার। এই জন্য আমরা চিন্তা করলাম না, যেহেতু আমাদের কন্ট্রিবিউশন 13 ছিল 13ই থাকলো, 4 টাকা দাম কমে গেছে 4 টাকা কমে দিলাম কন্ট্রিবিউশন। ঠিক আছে, ঠিক আছে, না বুঝলে আবার বলি আমি, যদি আমাদের আচ্ছা ওকে, তাহলে বাকি যেগুলো কোশ্চেন করতে হবে। এই অপশনটা হয়ে গেল 1 নম্বর অপশন।
আরেকটা অপশন আছে, টু অ্যাট্রাক্ট সাফিশিয়েন্ট ডিমান্ড টু ইউটিলাইজ ফুল ক্যাপাসিটি। ফুল ক্যাপাসিটি মানে কত পার্সেন্ট? আরে স্যার ফুল ক্যাপাসিটি 100% স্যার। 100% স্যার। রাইট। আমাদের কোশ্চেনে দেওয়া আছে 100% ক্যাপাসিটি। আমাদের কোশ্চেনে দেওয়া আছে 9000 এর 75%। কিন্তু আমরা 100% দিলে মানে 12000 আসবে। 85% ক্যাপাসিটি বের করতে হবে স্যার। কেন ফুল ক্যাপাসিটি না? জি স্যার, ওটা স্যার সেলিং প্রাইস কমাই দিছে, এটা বুঝতে ভুল করছি। তাহলে ফুল ক্যাপাসিটিতে যদি চলি তাহলে আমাদের যদি 9000 ইউনিট 75% ক্যাপাসিটিতে তাহলে 100% হচ্ছে 12000 ইউনিট হবে। ফুল ক্যাপাসিটিতে চলতে পারলে আমরা 12000 ইউনিট বিক্রি করতে পারবো, তৈরি করতে এবং বিক্রি করতে পারবো। ওকে, কখন পারবো? would require a 50% reduction in the current selling price. এটা সম্ভব হবে যদি আমরা আমাদের সেলিং প্রাইস 15% কমাই। কারেন্ট সেলিং প্রাইস মেইন কোশ্চেনে কত দেওয়া আছে? 32। এটা হচ্ছে কত পার্সেন্ট? 15%। 15% কমাই দেন, কত হয়? কত কমবে? আমার ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছেন আপনারা? আমার ক্যালকুলেটরটা দেখা যায়? 27.8 তাহলে 4.8 করে কমে যাবে, তাই না? 27.2 আমাদের অত লাগবে না, আমাদের কতটুকু কমবে এটুকু দরকার আমাদের। কতটুকু কমে যাবে সেলস প্রাইস? 4.8%। 4.8 কমে যাবে। তাহলে আমাদের যদি আমরা চার কেসে পড়ি, ইন দা কারেন্ট সেলিং এন্ড 5000 স্পেশাল অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং কত দিতে হবে? 5000 স্যার। তাহলে আমাদের লাগবে কন্ট্রিবিউশন। আমাদের অরিজিনাল অঙ্কে কন্ট্রিবিউশন কত ছিল? 13 13 আমরা দেখাচ্ছি। অরিজিনাল কন্ট্রিবিউশন কত ছিল? 13 পার ইউনিট 13। কন্ট্রিবিউশন যেটা আমাদের অরিজিনাল ছিল 13, তো 13 ছিল। এখন সেলিং প্রাইস কমাইতে বলছে 4.8 করে। তাহলে নতুন কন্ট্রিবিউশন কত হয়ে যাবে? একটু বুঝলাম কি কিছু নাই। 8.2। আবার বলছে যারা বোঝা যায়, আমাদের 32 টাকা সেলিং প্রাইস ছিল, এখন বলছে 15% কমাই দিতে। তাহলে আমরা দেখলাম তো 32 এর 15% হচ্ছে 4.8। স্যার এটা কি এভাবে হবে নাকি আমরা 32 থেকে ওটা বাদ দিয়ে তারপরে আবার ভ্যারিয়েবল বাদ দিয়ে কন্ট্রিবিউশন বের করতে হবে ওভাবে? ওইভাবে টেস্ট করে দেখি 8.2 হয় কিনা। জি স্যার। দেখবো ডিটেইলস দেখবো, তাই বলছেন? আমি বলছে কি 15% আমাদের রিডাকশন করতে হবে, তার মানে তো আমাদের কারেন্ট সেল হচ্ছে 32, তো ওটার 32 হচ্ছে 15% 4.8, এখান থেকে বাদ দিয়ে তারপরে টোটাল ভ্যারিয়েবল বাদ দিলে যেটা বের হবে কন্ট্রিবিউশন। এখানে আমি একটা কথা বলি, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে সিভিবি অ্যানালিসিসের সৌন্দর্যটা কোথায়? সৌন্দর্য হচ্ছে যে যদি ভেরিয়েবল কস্টে কোনো চেঞ্জ না আসে তাহলে কন্ট্রিবিউশনে কোনো চেঞ্জ কখনোই আসবে না। তাহলে আমি কেন এত কষ্ট করি? আমাকে কি বলছে ম্যাটেরিয়াল চেঞ্জ হবে, লেবারের কস্ট চেঞ্জ হবে, ভেরিয়েবল পড়াশোনা করেন? তাহলে আমি কেন পুরোটা করতে যাব? আপনি বাসায় করেন, করে দেখুন সেভ করে দেখুন। আচ্ছা স্যার। আপনার সময় 20 মিনিট নষ্ট হবে। কিন্তু আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা যে বাদ দিব ওই খরচটা কমে যাচ্ছে না? এটা তো আরো পরে এই পয়েন্টে তো লাগছে না, তাই না? না স্যার, এটা তো ফিক্সড কস্ট ইয়ে হবে। ফিক্সড কস্ট, এটা তো ভেরিয়েবল কস্টে তো ইমপ্যাক্ট করবে না, ঠিক কি না? আগে সামনে কথা না। বুঝছেন? আবার বলছি তাহলে আমাদের কোশ্চেনে অরিজিনাল সেলিং প্রাইস কত ছিল বলেন? 32। না, আমি আপনাদেরকে যে সিএমএ তো এই কারণে আমি বিস্তারিত দেখালাম না। যদি আমি আপনাদেরকে ওই সেন্সে সহজে যাইতাম তাহলে আমি এইভাবে দেখালাম আপনাদেরকে। এটা ফরম্যাট আছে, বুঝছেন? আপনি যে কোনো অঙ্কে গ্যারিসনে পড়ছেন, আপনারা এই ফরম্যাটে ফেলাই দিলে অঙ্ক অনেক সহজ হয়ে যায়, কিন্তু ওই ফরম্যাটে গেলে আপনার সময় বেশি লাগবে। এই জন্য আমি চাই না ফরম্যাটটা দিতে। মানে আপনারা যে কথা বলতে যাচ্ছেন সেটা যদি আপনি অঙ্কের শুরুতে এই ফরম্যাটটা করে নিতে, এই যে টোটাল কত পার ইউনিট কত পার্সেন্ট কত পার ইউনিট যদি একবারে করে নিতেন যে 32 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস, ম্যাটেরিয়াল কত পার ইউনিট, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা বুঝতে আরো সহজ হতো, বাট টাইম বেশি লাগবে। বুঝতে পারছেন? আমি যেমন ধরেন এখানে ম্যাটেরিয়াল কত লাগছে, কত টাকা লাগছে? 54000। কত ইউনিটের জন্য? 9000। 6 নাম 54, তাহলে প্রতি ইউনিটে কত? 6 টাকা, ঠিক কি না? জি। এবার হচ্ছে 8 টাকা, 8 নাম 72, 8 টাকা। টাকাগুলোকে 9000 ইউনিটে ভাগ করে প্রত্যেকটা রেট আপনি পেয়ে যাবেন।
তাই না? জি স্যার। ওকে, তাহলে যদি আমরা এইভাবে ভাগ করতাম তাহলে 54,000 ভাগ 9 6 হয়, তাহলে 72,000 ভাগ 9 তাহলে হয় হচ্ছে 8, 18,000 ভাগ 9 তাহলে হয় 2, 6 টাকা আর 8 টাকা, 14 টাকা 14 টাকা 2 টাকা 16 টাকা, 16 টাকার এখানে আছে 27 টাকা, 27,000 ভাগ 9,000 তাহলে 3 নাম 27 3 টাকা, তাহলে 6 টাকা 8 টাকা 14 14 আর 2 হচ্ছে 16 আর 3 19 টাকা, তাহলে 32 থেকে 19 টাকা বাদ গেলে কত হয়? আপনারা যেভাবে চাচ্ছেন 32 টাকা 19 টাকা বাদ গেলে কত হয়? 32 টাকা ভেরিয়েবল কস্ট পার ইউনিট 19 টাকা কত হয়? 13 হয়। আমরা কত বের করছি? 13 বের করছি প্রথমে, তাই না? 13 বের করছে। রাইট। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের বলে নাই যে ম্যাটেরিয়ালের প্রাইস চেঞ্জ করো, বলে নাই লেবারের প্রাইস চেঞ্জ করো, বলে নাই ভেরিয়েবল ওভারহেডের প্রাইস চেঞ্জ করো, বলে নাই আমাদের সেলিং এর প্রাইস চেঞ্জ করো, কোনো কস্ট চেঞ্জ করতে বলে না। আমাদের শুধু বলছে সেলিং প্রাইস 15% পড়ে যাবে। তাহলে 15% পড়ে যাবে, আপনি যেভাবে করতে চান সেভাবে আমি করাচ্ছি। 15% পড়া মানে কি? থাকবে কত পার্সেন্ট? 85%। অথবা যদি বলেন না আমি ওইটুকুই করবো, যে আমার সেলিং প্রাইস 32 টাকা, 15% যদি পড়বে হচ্ছে 4 টাকা, সরি 4 টাকা 80 পয়সা। 30 টাকা, রাইট। হ্যাঁ, এটা তো আগে বের করছি। 15% যদি পড়ে তাহলে পড়বে কত? আরো ভেঙে ভেঙে কত? 4 টাকা 80 পয়সা। আগে ছিল সেলিং প্রাইস 32 টাকা, এখন যদি 4 টাকা 80 পয়সা কমে যায়, আমার সেলিং প্রাইস, নতুন সেলিং প্রাইস হবে হচ্ছে 27 টাকা 2 পয়সা। আমার ভেরিয়েবল কস্টে কোনো চেঞ্জ আনতে বলছে? বলছে না। তাহলে 19 টাকা ছিল না পার ইউনিট? 19 টাকা ছিল না? নতুন স্যার ওটা হলো এই অ্যাডভার্টাইজিং কস্টটা স্যার ওই পরে ওটা তো ফিক্স, ওটা তো পরে, ওটা পরে আমি আগে কন্ট্রিবিউশন ক্লিয়ার হই, আগে ওটা আমি পরে যাবো। ওকে স্যার, ওকে স্যার। এটা দেখছেন আমি শর্টকাটে করলে কিন্তু সেম রেজাল্ট আসছে না? এত কিছু তো করলাম, তারপরে কত আসলো? 8.2 তে আসলো। বুঝতে পারছেন কথা? আপনি যত বিস্তারিত যান কত আসবে? 8.2 আসবে। আর আমরা শর্টকাটে কিভাবে করলাম? আমরা বললাম যে আমাদের অরিজিনাল অঙ্কে কন্ট্রিবিউশন ছিল 13 টাকা, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট নম্বর 2 তে বলছে যে 15% সেলিং প্রাইস কমবে, ভেরিয়েবল কস্টের কোনো খবর নাই এখানে, তার মানে যদি শুধুমাত্র সেলিং প্রাইস কমে তাহলে আমরা দেখলাম যে 32 টাকার 15% হয় হচ্ছে 32 টাকার 15% হয় হচ্ছে 4 টাকা 80 পয়সা। আমাদের অরিজিনাল কন্ট্রিবিউশন ছিল 13 টাকা, এখান থেকে 4 টাকা 80 পয়সা কমে যাবে। নির্দ্বিধায় বলতে পারি নতুন কন্ট্রিবিউশন হবে 8 টাকা 2 পয়সা 20 পয়সা। আপনি যেভাবে করেন না কেন, টোটাল দিয়ে পার ইউনিট দিয়ে সেম রেজাল্ট দেন। তাহলে নতুন সেলস কত হবে আমরা বললাম? 12,000 ইউনিট না? 100% হলে 12,000। জি স্যার। টোটাল কন্ট্রিবিউশন কত হবে? 98,400। আগে ফিক্সড কস্ট ছিল 78,000, বাদ দিলাম, আর নতুন করে বাড়বে বলছে 5,000, তাই না? জি স্যার। 78,000 বাদ দেবো, 5,000 বাদ দেবো, থাকবে কত? 15,400। এই যে দেখেন করে দেওয়া আছে 15,400। ওকে স্যার, আমরা কি 5,000 বাদ দিব স্যার? অবশ্যই বাদ দিতে তো বলছে আমাকে কেন কোশ্চেন করছেন? আপনি তো ক্লিয়ার হতে হবে, কনফিউজ হলে কিন্তু পরীক্ষা পাস করবেন না, কষ্ট হয়ে যাবে। একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে। আপনাকে তো বলেই দিয়েছে যে যদি ফুল ক্যাপাসিটি যাইতে চান দুইটা কাজ করতে হবে। এক, সেলিং প্রাইস কমাতে হবে 15%, দুই, আপনাকে 5,000 টাকার অ্যাড করতে হবে। তো 5,000 টাকার অ্যাডভার্টাইজিং আমরা জানি, অ্যাডভার্টাইজিং কি ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট? ফিক্সড কস্ট। তাহলে আপনাকে ফিক্সড কস্ট বাদ দিতে হবে। অরিজিনাল 78, তার সাথে 5 মোট 83 বাদ দিতে হবে। ওকে বুঝা গেছে? জি স্যার। কনফিউশন থাকলে বলতে হবে যে আমি এখানে বুঝি নাই স্যার, যুক্তি কি? মানলাম না আপনার যুক্তি, বলতে পারলাম। আর কি বলছে? ক্যালকুলেট দ্য প্রফিট। প্রফিট তো বের করলাম, ব্রেক ইভেন পয়েন্টও বের করতে বলছে। ব্রেক ইভেন পয়েন্ট তো আরো সহজ, আপনারা জানেন। আগে ছিল 78,000 টাকা,
ফিক্সড কস্ট, এখন ফিক্সড কস্ট কত হয়ে যাবে? 5000 বাড়বে, তাই না? জি স্যার। তাহলে মোট হয়ে যাবে 83000, 83000। 83000 আর আমরা দেখলাম যে ব্রেক ইভেন পয়েন্ট 13 থেকে সরি 13 থেকে কততে আসবে? 8.2 8.2 তে। তাহলে নতুন করে যদি আমরা ব্রেক ইভেন করতে চাই, আগে যেখানে কত ছিল অরিজিনাল অঙ্ক 6000 ছিল ব্রেক ইভেন পয়েন্ট, ভয়ঙ্কর ব্যাপার দেখেন, যেখানে 6000 এর ব্রেক ইভেন হতো এই চেঞ্জ করলে কি সর্বনষ্ট হবে দেখেন। এই চেঞ্জ গুলো যদি আমরা করি তাহলে আমাদের নতুন ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 10122, মানে অনেক মোটামুটি 4122 ইউনিট বেড়ে গেছে ব্রেক ইভেন পয়েন্ট। কোম্পানি ভালনারেবল হয়ে যাবে, সেনসিটিভ হয়ে যাবে। নতুন ব্রেক ইভেন পয়েন্ট 10122, বুঝা গেছে? না বুঝলে বলবো আবার, বুঝছেন নতুন ব্রেক ইভেন পয়েন্ট? আর কোশ্চেন? স্যার আরেকবার একটু বুঝিয়ে বললে ভালো হতো। কোনটা কোনটা? প্রফিট না ব্রেক ইভেন? লাস্ট এই ব্রেক ইভেন 10122 কিভাবে হলো? প্রফিট বুঝছেন? প্রফিটটা বুঝছেন না প্রফিটটা বুঝেন নাই? প্রফিটটাও বুঝতে পারিনি। আচ্ছা, এটা বলতে হবে না, আমি কি বলবো? দেখেন তাহলে অরিজিনাল অঙ্কে কত আছে কন্ট্রিবিউশন? 13। যে বুঝেন না সে বলবেন, হ্যাঁ? আচ্ছা, আমাদের এখন 2 নম্বর অপশনে কি বলছে? সেলিং প্রাইস বাড়বে না কমবে? কমবে। সেলিং প্রাইস যদি কমান আর যদি আপনি কস্ট না কমাইতে পারেন তাহলে আপনার প্রফিট কি হবে? কমবে না বাড়বে? কমবে। কমবে। তাহলে আপনার আগে ছিল অরিজিনাল অঙ্কে দেওয়া আছে যেমন করে রাখি 32, এটা ছিল আপনার সেলিং প্রাইস 32 টাকা, 15% কমাবে। 15% বলতে গেলে হয় হচ্ছে 4 টাকা 80 পয়সা। তো সেলিং প্রাইস 4 টাকা 80 পয়সা করলে আপনার কন্ট্রিবিউশন কি হবে? কমে যাবে, রাইট? জি। তাহলে কন্ট্রিবিউশন আপনার অরিজিনাল কন্ট্রিবিউশন ছিল 13 টাকা, এখন আপনি কমাই দিবেন হচ্ছে 4 টাকা 80 পয়সা, তাহলে কন্ট্রিবিউশন থাকবে কত? নতুন কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত হবে? সরি 13 টাকা মাইনাস 4 টাকা 80 পয়সা কমে যাবে 3 ইউনিট। 8 টাকা। নতুন কন্ট্রিবিউশন কত দাঁড়াবে? 8 টাকা 20 পয়সা। 8 টাকা 20 পয়সা। আপনার কোম্পানিতে আগে ফিক্সড কস্ট ছিল 78000, কিভাবে জানেন তো কিভাবে? ফিক্সড প্রোডাকশন ছিল 42, ফিক্সড সেলিং ছিল 36, সব মিলে ছিল 78000। এখন ফিক্সড কস্ট বাড়বে কত টাকা? 5000 টাকা। 5000। তাহলে 78 আর 5, নতুন ফিক্সড কস্ট কত হবে? 83000। 83000 টাকা। তাহলে আমরা তো জানি ব্রেক ইভেন পয়েন্ট বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। টোটাল ফিক্সড কস্ট আগে 78 ছিল, এখন হলো 83 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন। রাইট, তাহলে নতুন কন্ট্রিবিউশন কত হয়েছে? 822, তো 10122 ইউনিট লাগবে। এবার বুঝছেন? জি। প্রফিট কিভাবে করব? প্রফিট আমাদের বলছে 100% ক্যাপাসিটি এখন কোম্পানি চলবে, যেহেতু আমরা প্রাইস কমাইছি এবং অ্যাড দিছি। তাহলে 9000 ছিল অরিজিনাল ক্যাপাসিটি অঙ্কে, যেটা ছিল 75 ভাগ, তাহলে 100 ভাগ করতে হলে আমরা 75 দিয়ে ভাগ করব, 100 দিয়ে। নতুন সেলস কত হবে 100% এ? 12000। নতুন কন্ট্রিবিউশন কত? 8.2। ওকে, তাহলে সেলস থেকে সমস্ত ভেরিয়েবল বাদ দিলে হয় কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন কত হবে? নতুন কন্ট্রিবিউশন 12000 যদি আমরা 8.2 করে কন্ট্রিবিউশন করতে পারি, 98 হবে আমাদের টোটাল কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট আগে ছিল 78000, এখন 5000 বেড়ে হচ্ছে 83000। ওকে, নতুন প্রফিট কত হবে? 15000। এবার বোঝা গেছে প্রফিট করে দেওয়া আছে এখানে, বোঝা গেছে? স্যার বুঝতে পারছি। জি স্যার। সি নম্বর রিকোয়ারমেন্টে কি যাচ্ছে? সেটা সবাই ভাই, এটা আপনার লিখুন, সেটা একদম সহজ। ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিসাইডেড টু প্রসিড উইথ দ্য অরিজিনাল বাজেট, মানে একও দেখবে না দুইও দেখবে না, যা ছিল উপরে তাই, আর কিছু দেখবে না। And has asked you to calculate how many units must be sold to achieve a profit of 45,500 টাকা। বলছে আমরা যুক্তি 1 নিলাম না, 2 নিলাম না, কেন নিলাম না? তার কারণ আছে। মেইন কোম্পানির লাভ কত দেখেন তো, মেইন কোশ্চেনে লাভ কত ছিল? প্রফিট কত ছিল? 39000। আর এই যে এত যুক্তিবাদীদের
যে যুক্তিবিদ্যাদের যুক্তি নিয়ে আমাদের প্রথম অপশনে লাভ হয়েছে কত বলেন তো? লাস্ট ট্রিগার 19,200 আর থার্ড অপশনে লাভ হয়েছে কত? 15,400 তাহলে যেখানে আমার অরিজিনাল লাভ ছিল কোনো চেঞ্জ না করে 39,000, সেখানে আমাদের যুক্তিবিদ্যার বুদ্ধি নিয়ে একবার লাভ হয় 19, একবার লাভ হয় 15। তাহলে কি আমরা চেঞ্জ করা উচিত? না না তাহলে দুইটা রিজেক্ট করছে না, তোমাদের কারো বুদ্ধি নিতে পারলাম না, সরি। সি নম্বরে বলছে যে কারো বুদ্ধি নিলাম না, অরিজিনাল যা ছিল তাই। আমার লাভ ছিল 39,000, আমি এখন 39,000 এ সন্তুষ্ট না, আমি লাভ করতে চাই কত? 45,500, মানে 6,500 টাকা লাভ বাড়াইতে চাই। তাহলে আমার কত ইউনিট বিক্রি করতে হবে এটা জানতে চাচ্ছি আপনার কাছে। অরিজিনাল সবকিছু অরিজিনাল দিয়ে করবেন। একই এটা তো আমরা একটু আগে শিখাইছিলাম, টার্গেট প্রফিটের অঙ্ক, ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা দিয়ে হয়ে যাবে। এখানে কন্ট্রিবিউশন অরিজিনাল অঙ্কে কত ছিল পার ইউনিট কন্ট্রিবিউশন? 13 টাকা। 13 টাকা। ফিক্সড কস্ট কত ছিল? 78,000। 78,000 আমাদের অরিজিনাল অঙ্কে ফিক্সড কস্ট ছিল 78,000। এখন লাভ করবেন যেটা, সেটা লাভটা যোগ করে রিপোর্ট করে জাস্ট ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে 78,000 এর সাথে আমরা কি করব? অরিজিনাল যে অঙ্ক ছিল 78,000 প্লাস হচ্ছে আমরা লাভ করব হচ্ছে 45,500। এটা পারবেন। আমরা এখানে এডিশনাল অ্যাডভার্টাইজিং কস্টটা ধরছি না, এর জন্য যে ওটা মানে জাস্ট একটা অপশন হিসেবে দিয়েছে, এর জন্য এটা ইনক্লুড করলাম না নাকি? এটা আমি ক্লিয়ার করব। তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে? 9,500। তো বর্তমানে কোম্পানি কত বিক্রি করে? 9,000। আচ্ছা, আপনার কোশ্চেনের আনসার আমি দিই। যখন আপনার অপশন এ বলবে তখন এই করবেন, যখন বি বলবে তখন আর এ এর দরকার নাই, যখন সি করবে তখন এ বি, মানে অরিজিনাল অঙ্কে চলে যাবে। ওকে, আমাদের কিন্তু বলছি সি নম্বরে দেখেন, দ্য ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিসাইডেড টু প্রসিড উইথ দ্য অরিজিনাল বাজেট। অরিজিনাল বাজেট মানে কি? দুইটা যে এস্টিমেট করছে, দুইটা এস্টিমেটের কোনো প্রয়োজন নাই। ওকে জি, এই জন্য আমরা কোনো চেঞ্জ দেখলাম না। হ্যাঁ, প্রাইস দেখলাম। কারণ যদি দেখেন তাহলে তো বিপদ, একবার বলছে 28 টাকা, একবার বলছে 28 টাকা 2 পয়সা, তখন কোনটা থেকে কোনটা যাবে না? দুইবার দুই রকম। না এর জন্যই মানে ক্লিয়ার হওয়ার জন্য কি যে কোনটা। ওকে ওকে ওকে। আচ্ছা, একটা জিনিস বলতে গেলাম, এমনি আমরা যখন ডিসিশন মেকিং এ যাব তখন তো আমরা ডিসিশন নিব যে কন্ট্রিবিউশন মার্জিনের উপর বেসিস করে নাকি প্রফিটের উপর বেসিস করে? ফাইনাল প্রফিট। কেন? কারণ হচ্ছে যে যদি আপনি কন্ট্রিবিউশনের উপরে বেসিস করে ডিসিশন নেন তখন নিতে পারবেন, যদি ফিক্সড কস্ট চেঞ্জ না আসে তাহলে আপনার প্রফিটও যাবে, আপনার কন্ট্রিবিউশনও থাকবে। ওকে, কিন্তু যখন ফিক্সড কস্ট বাড়ার প্রশ্ন আসবে তখন তার কন্ট্রিবিউশন থেকে কাজ হবে না, তখন কি করতে হবে? ফাইনাল প্রফিট দিয়ে ডিসিশন করতে হবে। ওকে, আচ্ছা বুঝতে পারছি। আরেকটা জিনিস দেখেন, আপনি অঙ্ক না করে বলতে পারতেন। দেখেন, যেমন মনে করেন আমি অঙ্ক করি নাই, তবুও কিন্তু আমি 9,500 ইউনিট বলতে পারতাম। কিভাবে? হাও? প্রথম রিকোয়ারমেন্টটা দেখেন, স্টার্ট দরকার না, আমি টাইম ফিক্স তারপর একটু দেখাচ্ছি। আমার অরিজিনাল অঙ্কে যেটা দেখা যাচ্ছে, ব্রেক ইভেন কত হয়েছে? ব্রেক ইভেন কত হয়েছে? 6,000। ওকে, আমরা বলছি 6,000, ব্রেক ইভেন 6,000। ব্রেক ইভেনের পরে আর কোনো ফিক্সড কস্ট লাগে না, রাইট? লাগে না স্যার, লাগে না। তাহলে অরিজিনাল অঙ্কে সেলস কত? 9,000। সো আর ফিক্সড ব্রেক ইভেন করতে লাগবে 6,000। তাহলে আমরা অলরেডি ব্রেক ইভেন এক্সিট করছি না করি নাই? না ঠিক আছে, বলে জি স্যার করেছি। 3,000 অ্যাকসেপ্ট করা হয়েছে। যদি করি আমরা ব্রেক ইভেন এক্সিট করি, তাহলে আমার দেখেন আপনি অঙ্ক না করে বলতে পারবেন আনসার। প্রফিট কত করতে বলছে? টোটাল প্রফিট কত দিয়েছে আমাদের মালিকরা? মানে 45,500। 45,500। ঠিক আছে। তাহলে আমার অরিজিনাল অঙ্কে প্রফিট কত? আচ্ছা, 39,000। 45,500 টাকা আমার প্রফিট করতে বলছে। আমার অরিজিনাল অঙ্কে প্রফিট আরে হচ্ছে প্যাকেজ আমার, জানাই রাখেন। এই কথা বলছেন কোন একজন, প্লিজ জাস্ট একটু মিউট করে নেন। তাহলে আমাকে প্রফিট বাড়াইতে বলছে কত? ঠিক আছে, বলেন যে আমার সাথে কথা হয়েছে, জাস্ট মানে সামহাও আসতে পারেন নাই কালকে। 5,500 না স্যার, 6,500 স্যার। সবাই খেয়াল করে দেখেন, এটা কিন্তু অঙ্কে লাগবে না। আমি আপনার আপনার হচ্ছে আপনার থট, আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য বলছি। আপনি ম্যানেজার, আপনি জানেন যে আমার বর্তমান প্রফিট 39, আমার ম্যানেজমেন্ট বলছে আমাকে 45,000 প্রফিট দাও। জি, তার মানে আমাকে কতটুকু বাড়াতে বলছে? 6,500। 6,500। আমি জানি আমার ব্রেক ইভেন হয়েছে কিনা, অলরেডি কোম্পানির ব্রেক ইভেন আছে কিনা। জি, তাহলে আমার নতুন করে ফিক্স কস্টের কোনো প্রয়োজন নাই। নাই। তাহলে আমি কন্ট্রিবিউশন দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো কত ইউনিট বেশি বিক্রি করা লাগবে। 6,500 ভাগ 13,500। আমাকে 500 ইউনিট বেশি বিক্রি করতে হলে আমি ম্যানেজমেন্টের ইচ্ছা পূরণ করতে পারবো। আমার বর্তমান বিক্রি কত? 9,000।
তাহলে আমি যদি 500 বাড়াই দিই তাহলে কত হবে বিক্রি? 9500। ওই তো এত কষ্ট করে 9500 आंसर আসছে, দেখেন বোঝার জন্য আমি বললাম। ক্লিয়ার। এইভাবে আপনি মিনিটের ভিতরে ম্যানেজমেন্টের আনসার দিতে পারবেন যদি আপনার ব্রেক ইভেন পয়েন্ট সিপিপির কনসেপ্ট ক্লিয়ার থাকে, যে আমার এত প্রফিট বলছে আর একটু প্রফিট বাড়াও। ওকে, কতটুকু প্রফিট চান আপনি? 6500 বেশি প্রফিট চাই আমি। আপনাকে ম্যানেজমেন্ট যদি এখন মনে করেন আমাদের আরেকটা রিকোয়ারমেন্টে বলছে যে কোম্পানি 50000 টাকা প্রফিট করতেছে, সে 60000 টাকা প্রফিট করতেছে, তাহলে আপনি জানেন যে আমার বর্তমান প্রফিট কত? আপনি জানেন আমার বর্তমান প্রফিট হচ্ছে 39000 টাকা, আর ম্যানেজমেন্ট বলছে আমাকে যে আমাকে প্রফিট করতে হবে 60000, তাহলে প্রফিট বাড়াইতে হবে কত? 21000। 21000। আমি জানি যে আমার ফিক্সড কস্ট কভার হয়ে গেছে, ব্রেক ইভেন পার হয়ে গেছে অলরেডি 9000 এ, তাহলে আমি 13 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো যে আমি মোটামুটি 1600 বা 16 ইউনিট যদি আমি বেশি বিক্রি করতে পারি তাহলে আমি ম্যানেজমেন্টের ইচ্ছা পূরণ করতে পারবো শর্টকাটে। ওকে ওকে। আর 1616 দেখেন, আপনি প্রমাণ করতে চাইলে আমার ফিক্সড কস্ট হচ্ছে 78000, আমি প্রফিট করতে চাই 60000, তাহলে আমার টোটাল হচ্ছে টোটাল লাগবে একটা, তো আমাকে 13 দিয়ে যদি আমি ভাগ করি, আমি বলছি 1616 বাড়াইতে হবে, তো আমার অরিজিনাল আছে 9000, বিক্রি করতে হবে 10616, তাহলে দেখেন 1616 আসতে বাধ্য, আসছে না? কি বাড়বে? ওকে, আর কোনো কোশ্চেন? না হলে আমাদের সময় অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। যে কোনো কোশ্চেন? তাহলে এই অঙ্কগুলো বাসায় দেখেন আপনারা। আমরা আগের ক্লাসে একটা থিওরি চ্যাপ্টার আছে, বোরিং চ্যাপ্টার পড়তে হবে, খুব মজার থিওরি, কিন্তু আমরা তো বাই নেচার থিওরি পছন্দ করি না, সেই কারণে থিওরি আমার কাছে মনে হয় বোরিং লাগতে পারে, মানে একদম মডার্ন যে বলেন। স্যার ওই আপনি কি স্যার ওই যে লেকচার শিটটা কি প্রোভাইড করবেন? আমি আজকে নতুন ক্লাসে জয়েন করছি, যদি প্রোভাইড করেন তাহলে আমি কিভাবে পেতে পারি? সিএমএ স্পেসে অলরেডি যতটুকু আমরা করছি এটা দেওয়া আছে সিএমএ স্পেসে, এবং আমাদের গ্রুপটাতেও ওনাই আমি আপলোড করছিলাম কি না মনে নাই, আপলোড করছিলাম। জি স্যার, পাইনি স্যার। আমি তাহলে সিএমএ স্পেসে দিয়ে দিচ্ছি, আর আমাদের ইয়াতে গ্রুপটাও দিয়ে দিচ্ছি। ওই যে লেকচার শিট বলতে জাস্ট, হ্যাঁ প্রথম চ্যাপ্টারে বেশ কিছু আছে, বাট বেশিরভাগ আমরা P1 বই থেকে পড়বো। হ্যাঁ, আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি যেগুলো দেখালাম। হ্যাঁ স্যার, গ্রুপের লিংকটা যদি একটু স্যার দিতেন। কোনটা? হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপ কে কন্ট্রোল করেন? কি খুঁজছিলেন মনে আছে? অনেক ভাই মনে করছেন, অনেক শাহ ভাই আছেন? জি হোয়াটসঅ্যাপ। জি স্যার, যেখান থেকে পাওয়া যাবে স্যার, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ। স্যার হোয়াটসঅ্যাপে দিলে পাবো স্যার। আচ্ছা, হোয়াটসঅ্যাপ সিএমএ স্পেসে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে, আপনারা সিএমএ স্পেসে ঢোকার চেষ্টা করেন, এটা অনেক। সিএম স্পেসে অনেকে দেখছে স্যার, সিএম স্পেসে এখনো ওই বোঝা যাচ্ছে না, মানে আপডেট করা হয়নি অনেক কিছু। অফিসে গিয়ে ওনাদেরকে বললে ওনারা মেল পাঠাবে। আমি তা বলতেছি না, সিএম স্পেসের আপনি মানে ওই সাইটটাতে দেখেছি, ওই সাইটটাতে এখনো ওইভাবে আপডেট অনেক কিছুই নাই, তাদের প্রোফাইলেও ঠিক মতো আমরা দেখতে পাচ্ছি না। হয়তো আমাদের তো আর প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে দেয় নাই যে এটা কিভাবে ইয়ে করতে হবে, অনেকে এটা বোঝা যাচ্ছে না কিছু কিছু জায়গায়। আমি যেমন অফিসে যোগাযোগ করেছিলাম, বলছে যে আরো সপ্তাহখানেক হ্যাঁ সময় লাগবে, হ্যাঁ, এবং আমার পাসওয়ার্ড লগইন আইডি পাসওয়ার্ড দিই নাই। ওকে, তাহলে আমরা সেই পর্যন্ত আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা স্যার আইসিএম থেকে বলতেছি স্যার, ওই যে স্যার যে দুইজন স্টুডেন্ট বললো, ওরা কি কোচিং এর স্টুডেন্ট না করেসপন্ডেন্স এর স্টুডেন্ট স্যার? সেই ইনফরমেশনটা নিয়েন তো স্যার। স্যার আমরা পেমেন্ট দিয়েছি, আমি করেসপন্ডেন্স কিন্তু পেমেন্ট দিয়েছি। করেসপন্ডেন্স এলএমএস এর হ্যাঁ পেমেন্ট দিয়েছি আমি। এলএমএস এর যে ফি আপনি পেমেন্ট দিয়েছেন, এটা কি মেল করেছেন? জি মেইল করেছি সাদ্দাম ভাই। হ্যাঁ আমি মেইল করেছি এবং সাদ্দাম ভাইয়ের সঙ্গে কথাও বলেছি। তাই? ও আচ্ছা, তাহলে তো ক্লিয়ার। তাহলে এগুলো দেখবা, এগুলো ঠিক করে দেবো স্যার। জি স্যার, অবশ্যই, এই জন্য তো আমি ওদের ইনফরমেশনটা নেওয়ার জন্য। আমার ইনফরমেশনটা নেন। আমার ইমেইল আইডি mr.bashar09, এটা থেকে মেইল দিয়েছি আমি পেমেন্ট। ওকে,
আচ্ছা ঠিক আছে, আমরা ওটা দেখতেছি ভাইয়া, সমস্যা নেই। ঠিক আছে, আপনি তাহলে চ্যাট বক্সে ইয়াটা দিয়ে দিন, লিংকটা। হ্যাঁ, ওই যিনি এটা কন্ট্রোল করছেন, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এটা দিই। এখন লিখে দেন, তাহলে আমি ক্লোজ করে দেবো, নাহলে তো পাবেন না। স্যার